লিসেনার্স, আসসালামু আলাইকুম। তো চলুন শুরু করি আজকের ঘটনা। এই ঘটনাটি যিনি পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে ফরহাদ। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, সৌদি আরব থেকে আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছিলেন। তো তার ভাষায় এই ঘটনাটি আমরা পাবলিশ করেছিলাম, সেভাবেই আমি এখন ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাতে যাচ্ছি। শুরু করি। বলছেন ফরহাদ ভাই, আমি সৌদিতে আসার পর প্রথমে কিছুদিন রিয়াদে ছিলাম, পরে মালিকের সাথে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে যাই। রিয়াদ থেকে বের হয়ে ওই গ্রাম অঞ্চলে যেতে 100 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর শুরু হয় ধু ধু মরুভূমি। আরো কিছু দূর চলার পর চোখে পড়ে দুধারে পাহাড়, মাঝখানে রাস্তা। এলাকাটিতে যাওয়ার পর প্রথম কিছুদিন ভালোই যাচ্ছিল, কিন্তু পরে মুখোমুখি হই আসল ঘটনার। আমি যে বাড়িটাতে থাকতাম সেটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত, চারপাশটা দেয়াল দিয়ে আবদ্ধ করে রাখা। পেছনে মালিকের বাবার খেজুর বাগান, বাড়ি থেকে 5 মিনিট দূরে পাহাড়। এই বাড়িতে একজন দারোয়ান ছিলেন, তিনি সুদানের নাগরিক, তার নাম আলী। আর ইন্ডিয়ান দুজন ড্রাইভার থাকতেন। সবার থাকার ঘরই আলাদা ছিল। বাড়িটির দারোয়ানের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। ওখানে যাওয়ার কয়েক মাস পরের ঘটনা। একদিন আমার মালিক রিয়াদ থেকে শীতে বাড়িতে আসবেন পার্টি দেওয়ার জন্য। সৌদিরা শীতে বারবিকিউ করে, লাকড়ি জেলে আগুন পোহায়। 2021 সালের ঘটনা। তখন সম্ভবত দুপুর 12টা বাজে। আলী এসে আমাকে বলল খেজুর বাগানের পাশে রাখা লাকড়ি নিয়ে আসতে এবং কিছু লাকড়ি আলাদা করে রাখতে। যদিও আমার কাজ ছিল ভিন্ন, আমি মূলত মালিকের ব্যবসা দেখাশোনা করতাম, তবে পার্টি থাকলে আয়োজনে সবাই মিলেই কাজ করতাম। যাই হোক, আমি খেজুর বাগানে গিয়ে প্রথমে বাগানটা ঘুরে দেখি। তারপর হঠাৎ করে দেখি কিছু একটা গাছ থেকে হুট করে পড়ে লাকড়ির নিচে ঢুকে পড়ল। আমি একটু কাছে গিয়ে দেখি একটা সাদা রঙের সাপ। এমন সাপ আমি জীবনেও দেখিনি। ভাবলাম পাশে পাহাড়, হয়তো ভিন্ন প্রজাতির সাপ। সাপটা কিছুটা ফুসফুস করতে করতে আমার দিকে এগোতে চায়। আমি একটা লাঠি নেই হাতে, কিছু না ভেবেই লাঠি দিয়ে সাপের মাথায় আঘাত করি। কিছুক্ষণ পর সাপটা অদ্ভুত ধরনের শব্দ করতে করতে মারা যায়। আমি বিষয়টি নিয়ে আর গুরুত্ব দেইনি, সাপই তো, এই কারণে। ওই দিন রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমি একটা মন্ত্রমুগ্ধের মতো স্বপ্ন দেখি ঘুমের ঘোরে। স্বপ্ন দেখছি আমার কফিল মানে নিয়োগকর্তা রিয়াদ থেকে আসছে। বাড়ির কাছাকাছি আসার পর ওনার গাড়ি বন্ধ হয়ে যায়। উনি কিছু ব্যাগ নিয়ে আসছে। দারোয়ান আলীকে ফোন দিয়ে বলছে আমাকে নিয়ে গাড়ির কাছে যাওয়ার জন্য। আলী এসে আমার দরজায় নক করছে। আমি কিন্তু ঘুমাচ্ছি। স্বপ্ন দেখতে দেখতে আমার কানে সত্যি দরজার কড়া নাড়া আর আলীর কণ্ঠ ভেসে এলো। আলী যা জানালো তাতে আমি অবাক হলাম। একটু আগে স্বপ্নে যেটা দেখছিলাম সেটাই বাস্তবে ঘটেছে। আমি তাড়াতাড়ি উঠে কোন রকম কাপড় পরে দরজা খুলে আলীর সাথে রওনা দিই। কিন্তু তখন আমি ঠিক বুঝতে পারিনি যে স্বপ্ন নাকি বাস্তবে আছি। স্বপ্নটা এতই জীবন্ত ছিল যে আলীর কড়ানাড়ার সাথে সব এক হয়ে মিশে গিয়েছে। তো আলীর পেছন পেছন হাঁটতে হাঁটতে আনুমানিক 8-10 মিনিট পর সত্যি দেখছি আমার কফিল মানে আমার নিয়োগকর্তা দাঁড়ানো, কিন্তু আমি গাড়ি দেখছি না। ভাবলাম গাড়ি হয়তো গ্যারেজ কিংবা অন্য কোথাও ঠিক করতে নিয়ে গেছে। আর তাছাড়া আলীর সাথে বের হওয়ার পর থেকেই আমার চিন্তা ভাবনা কেন জানি একটা মোহের ঘোরে আটকে গিয়েছিল। যাক,
দেখতে পেলাম কফিলের হাতে একটা সাদা ব্যাগ, কিছুটা বস্তার মতোই। আমি সালাম দিলাম, কফিল উত্তরও নিল, আমাকে বলল ব্যাগটা নিতে। আমি হাতে নিলাম। আমাকে নিষেধ করে বলল মাথায় নিতে। আমি তাই করলাম। তারপর বলল আমার পেছন পেছন হাঁটো। কফিল সামনে, আলী পেছনে, আর আমি মাঝখানে। আমরা সকলে হাঁটছি। কিছু দূর যাওয়ার পর কফিলকে দেখি বাড়ির রাস্তায় না গিয়ে পাহাড়ের দিকে হাঁটছেন। আমিও সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলাম। 20-22 কদম হাঁটার পর আমি জিজ্ঞেস করলাম, মালিক, এদিকে কেন যাচ্ছেন? উত্তরে উনি আমাকে বললেন, কেন, কি হয়েছে, ভয় পাচ্ছ নাকি? আমি বললাম, না, ভয় পাচ্ছি না। আমি ব্যাগটা মাথায় নিয়েই হাঁটছি। মনে হচ্ছিল ব্যাগটার ওজন 30 থেকে 35 কেজি হবে। হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে এলাম। এরপর আমাকে আদেশ দেয়া হলো পাহাড়ে উঠতে। অবাক করা ব্যাপার, পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে কমপক্ষে 40 থেকে 50 মিনিট লাগার কথা। সেই পাহাড় আমরা 1 মিনিটের মধ্যেই উঠে গেলাম। ঠিক তখনই প্রথমবারের মতো আমার হৃদয়টা ভয়ে কেঁপে উঠল, শরীরটা ভারী হয়ে উঠল। অন্ধকারাচ্ছন্ন চারপাশ, শুধু যে পথ দিয়ে হাঁটি সেটুকুই আলোকিত দেখা যায়। আয়াতুল কুরসি পড়া শুরু করলাম মনে মনে। ততক্ষণ আমি বুঝতে পেরেছি স্বাভাবিক কিছু ঘটছে না আমার সাথে। আমার পাশের দুজনও স্বাভাবিক কেউ নয়। চিন্তা শুরু হলো, আমি এই মরুর উঁচু পাহাড় থেকে নিচে নামবো কিভাবে? নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু ফিরে যাওয়ার তো উপায়ও জানা নেই আমার কাছে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমি কি করব বুঝতে পারছি না। অবশ হয়ে যাচ্ছি আমি। কিন্তু প্রশ্ন জাগলো মনে, লোকগুলো অস্বাভাবিক হলে আমার মাথায় আসলে কি? ভাবতেই আলী পেছন থেকে বলে উঠল, কি, ভয় পাচ্ছ নাকি? সামনে হাঁটো, আর তো অল্প একটু পথ। আমি হাঁটতে লাগলাম। একটু হাঁটার পর দেখি অদ্ভুত এক বাড়ি, যা কোনোদিন আমি চোখে কিংবা অনলাইন মিডিয়ায়ও দেখিনি। আরো দেখলাম কতগুলো আলখেল্লা পরা লোক সমবেত হয়ে আছে, বাচ্চা, বৃদ্ধ, অনেক বয়সের লোক। বাড়িটির ভেতর থেকে নারী কণ্ঠের কান্নার শব্দ ভেসে আসছে। আমি নির্বাক দাঁড়িয়ে আমার কফিলের দিকে মাথায় ব্যাগ নিয়ে তাকাচ্ছি। এবার দেখি আমার কফিলের চেহারার মানুষটা, এমনকি আলীর চেহারাও পাল্টে গেছে। আমাকে আদেশ করা হলো মাথার ব্যাগ নামাতে। আমি নামালাম। একটু সামনে দেখি একটা ছোট খাটিয়া নিয়ে আসা হচ্ছে। অবাক করা ব্যাপার হচ্ছে, এত অপরিচিত মুখ দেখছি আমি, কিন্তু এদের কারো চেহারাই কিন্তু ভয়ঙ্কর ছিল না। হয়তো তারা আসলে চায়নি আমাকে ভয় দেখাতে। আমি সবাইকে সালাম দিচ্ছিলাম। একজন বয়স্ক লোক আসলেন। হঠাৎ সবাই তাকে দেখে চুপ হয়ে গেল। ওনার নাম ছিল আব্দুল্লাহ শারি। উনি এসে আমাকে সালাম দিয়ে বললেন, হে ইনসান, আদম সন্তান, তোমার সামনে রাখা ব্যাগটা খুলে দেখো। এবার বুঝতে পারলাম তারা আর কেউ নয়, সবাই জিন। ব্যাগটা আমি বিসমিল্লাহ বলে খুলে দেখি ফুটফুটে চেহারা 4-5 বছর বয়সী একটা ছেলের লাশ। মাথা থেকে রক্ত ঝরতে ঝরতে শুকিয়ে গিয়েছে, গলায় আঘাতের চিহ্ন। জানতে চাওয়া হলো আমি ওকে চিনতে পারছি কিনা। আমি বললাম, না, আমি এই প্রথম তাকে দেখলাম। আমাকে জানানো হলো দুপুরে আমি যে সাপ মেরেছিলাম এটা সেই শিশু। দুপুরবেলায় সে খেজুর বাগানে খেলা করছিল। আমাকে দেখতে পেয়ে দ্রুতই সাপের রূপ নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু আমি দেখে ফেলায় আমাকে কামড় দেয়ার ভঙ্গিতে ভয় দেখাচ্ছিল। আমি বুঝতে পারলাম। আমি উপস্থিত সকলের কাছে ক্ষমা চাইলাম। তখন কিছু জিন বলল, ওকে ক্ষমা করা যাবে না।
কেউ আবার বলল, ও আদম সন্তান, বুঝতে পারেনি। এ নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তাদের মধ্যে। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো আমাকে ওর গোসল করাতে হবে এবং কবরে মাটি দিতে হবে। এছাড়া 7 রাত ওর কবরে এসে একটা গাছে পানি দিতে হবে এবং ওর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে, তাহলেই ওর আমাকে মুক্তি দেবে। আমি অনেকটাই অস্বাভাবিকভাবে ব্যাপারগুলো দেখছিলাম, কারণ তখন পর্যন্ত আমি ভয়ঙ্কর অবয়ব কিংবা ভয়ঙ্কর কোনো জিনদের চেহারা দেখতে পাইনি। কথা কাটাকাটির এক পর্যায়ে বয়স্ক জিনটি বলল বাচ্চাটিকে গোসল করাতে। বাচ্চাটির নাম ছিল নাসাব বিন মিশাইল। কয়েকটি রেশমের পর্দা দিয়ে ঢাকা অন্ধকার একটি জায়গার দিকে ইঙ্গিত করা হলো। অদ্ভুত ব্যাপার, আমি মিশাইলকে নিয়ে ভেতরে ঢোকা মাত্রই আলোকিত হয়ে গেল জায়গাটি, কিন্তু সেই আলোর উৎস কি তা আমি বুঝতে পারিনি। আমি একটা চৌকির কথা ভাবছিলাম শিশুটিকে রাখার জন্য, ভাবা মাত্রই অদৃশ্যভাবে সেটি হাজির হয়ে গেল। আমি পানির কথা ভাবলাম, পানিও পেলাম ঠিক একইভাবে, কিন্তু সাধারণ কোনো পানি ছিল না। সেটি ছিল প্রচুর সুগন্ধিযুক্ত নীল স্বচ্ছ পানি। অল্প অল্প করে মিশাইলের নিথর দেহটাতে আমি পানি ঢালতে লাগলাম। ওর সুন্দর চেহারাটা দেখে আমার চোখ গড়িয়ে পানি সেখানেই পড়তে লাগলো। রক্তগুলো যখন পানির সাথে ধুয়ে পড়ছিল, ওর চেহারা যেন হাস্যোজ্জ্বল হয়ে উঠছিল। আর ওর চোখ থেকে গোসলের পানি ছাড়াও চোখের পানি যেন ঝরছিল। বাইরে তখন ওর মায়ের কান্নার আওয়াজ এবং বাকি জিনদের ফয়সালা মেনে না নেয়ার মতো আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। এদিকে মিশাইলের গলার আঘাতের চিহ্ন আর মাথার আঘাতের চিহ্ন যেন আমার হৃদয়টাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল প্রতিটি মুহূর্তে। গোসল করার শেষে যখন ওর জন্য কাপড়ের কথা ভাবলাম, অদৃশ্যভাবেই আমার সামনে কাপড় এসে হাজির। আমি কাপড় ওর গায়ে জড়ানোর সময় হঠাৎ মিশাইলের আওয়াজ শুনতে পাই। আমার নাম ধরে বলছে, আমি তোমাকে অনেক পছন্দ করতাম, তুমি আমাকেই নিজের হাতে হত্যা করেছ। তুমি যখন মসজিদে যেতে তখন তোমার পাশে আমিও নামাজ পড়তাম। তোমার মনে আছে কি, তুমি কিছু বাচ্চার সাথে জুম্মার পর কথা বলতে, হাত মিলাতে, আমিও ছিলাম সেই বাচ্চাদের মধ্যে, তুমি চিনতে না। এরকম গায়েবী আওয়াজ হঠাৎ করে আমার কানে ভেসে আসে। আসলে মিশাইল তো মারা গেছে, বুঝতে পারলাম না এই আওয়াজ তাহলে কে করছিল। এটা সত্য যে এই অভ্যাস আমার ছিল। অ্যারাবিয়ান বাচ্চাদের খুব পছন্দ করতাম, ওদের সাথে নামাজের পর খুনসুটি করতাম। তখন আরও একটা আওয়াজ ভেসে আসে, তুমি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে, ফজরের নামাজে যেতে, তখন কালো একটি বিড়াল দেখতে পেতে, তুমি মাংসের হাড় দিতে খেতে। আমি ছিলাম সেই বিড়াল রূপী মিশাইল। তুমি যদি ভয় না পাও তাই কখনো অন্য কোনো অবয়বে তোমার সামনে যাইনি। তুমি কতগুলো দিন নিজের হাতে খাবার দিয়ে যেতে, আমি সারাক্ষণই তোমার আশেপাশে থাকতাম। সেদিন খেজুরের বাগানে ছিলাম, ভুলবশত বিড়ালের রূপ ধরতে ভুলে গিয়েছিলাম। হয়তো তুমি সেই দিন মারতে না আমাকে। কথাগুলো শুনছিলাম অদৃশ্যভাবে, আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছেই। আরো শব্দ ভেসে এলো, তুমি ভয় পেও না, আমার মা বাবা আমার মৃত্যুর আগে থেকেই তোমাকে চেনেন। তুমি মসজিদে আদর করতে, খাবার দিতে রোজ আমাকে, এগুলো আমার বাবা মা ভাইয়েরা জানে। এই কথাগুলো আমি যেভাবে শুনছিলাম তাতে স্পষ্ট মনে হলো অন্য কোনো জিন এই স্মৃতিচারণামূলক কথা আমাকে শোনাচ্ছে। কারণ মিশাইল তো মারা গিয়েছে, যাকে আমি নিজের হাতে ভুলবশত হত্যা করেছি, এবং তার নিথর দেহ আমি গোসল করাচ্ছি, তার হাস্যোজ্জ্বল চেহারা আমার চোখের সামনে। এরপর চোখ মুছতে মুছতে দেখি ও কাপড়ে জড়িয়ে আছে। পর্দাগুলো আপনা আপনি চলে গেছে।
আরো কয়েকজন এলো, ওকে খাটিয়ায় তোলা হলো। ছোট্ট কি সুন্দর খাটিয়া। ভিন্ন এক ধরনের জানাজা হলো। ওর কবরের কাছে নিয়ে যাওয়া হলো। কবর দিচ্ছে সবাই মিলে। দেখলাম কোনো বাঁশ কিংবা চাটাই নেই, শুধু খনন করা মাটির গর্ত, কিছু সুরভিযুক্ত বড় বড় পাতা দিয়ে উপরে মাটি ছিটিয়েছে। যখন ওর মুখটা খুলে দিচ্ছিলাম, ওর চোখগুলো যেন কি এক মায়ার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি লক্ষ্য করেছিলাম তখনও যেন ওর অশ্রুসিক্ত চোখ দুটো আমার দিকেই তাকিয়ে আছে। কবর দেওয়া শেষে কি এক প্রজাতির গাছ এনে ওর কবরে লাগাতে বলা হলো আমাকে। গাছ লাগাচ্ছিলাম আমি, একটা খুঁটি চাচ্ছিলাম মনে মনে। মুহূর্তে দেখি আমার ব্যবহৃত সেই লাঠিটাই, যেটা দিয়ে আমি সাপ মেরেছিলাম, সেই লাঠিটি সেই গাছের সাথে খুঁটি হিসেবে বেঁধে দিলাম। ভয়ের চেয়ে বেশি দুঃখ আর অনুশোচনায় আমি ভেঙে পড়েছিলাম তখন। সব শেষ করা হলো। বয়স্ক জিনটি হুকুম দিলেন সবাইকে চলে যেতে। সবাই চলে গেলেও 2-4 জন যেতে চাইল না। ওরা প্রতিশোধ নিতে চেয়েছিল আমার উপর। তারপর বয়স্ক জিনটি ওদেরকে ধমক দিলেন এবং বোঝালেন, এই আদম সন্তানের দোষ নেই, মিশাইলেরই দোষ ছিল। মানুষের সামনে এভাবে যাওয়াটা জিনদেরই অন্যায়। ও ছোট, বুঝতে পারেনি, আর আদম সন্তান, ওরা তো বুঝবে না, এটাই স্বাভাবিক। এসব কথা শুনে এক পর্যায়ে ওরাও চলে গেল। আমাকে একটা চেয়ার দেয়া হলো, সামনে অনেকগুলো খাবার দেয়া হলো। আমি হালকা কিছু খেলাম। মিশাইলের মা আসলো, পর্দায় ঢাকা একজন মহিলা। ইশারায় সালাম দিয়ে বলল, আমি হাফসা, মিশাইলের মা। তুমি আমার সন্তানকে হত্যা করেছ। তোমাকে আমি কঠিন বিচারের সম্মুখীন করতে পারতাম, কিন্তু ওর বাবা এবং আমি এটা করিনি। বিচারক আমরা নই, আমরাও বিচারের ঊর্ধ্বে নই। শেষ বিচার সবার হবে। আমি যতক্ষণ দেখছিলাম আর শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। এরপর হাফসাও চলে গেলেন। বয়স্ক জিনটি হুকুম দিলেন সুফিয়ান নামের একজনকে আমাকে সসম্মান একটি উটের পিঠে করে বাড়ির সামনে নিয়ে নামিয়ে দিতে। সুঠামদেহী আলখেল্লা আর সৈন্য সাজে সুফিয়ান আমাকে উটের পিঠে বসিয়ে মুহূর্তের মধ্যেই পাহাড় থেকে নিচে নামলো। আমি ওনার সামনে এমন ভাবে বসলাম একজন মানুষের কোলে ছোট্ট বাচ্চারা যেমনটা থাকে। সুফিয়ান আমাকে বাড়ির সামনে নামিয়ে সালাম বিনিময় আর মুসাফা করে বিদায় নিল। আমি বাড়ির গেটে এসে আশেপাশে কাউকেই দেখি না। মসজিদ থেকে তখন ফজরের আজান ভেসে আসে। চারপাশে সবই স্বাভাবিক। আমি ঘরে না গিয়ে সোজা ফজর আদায় করতে মসজিদে চলে যাই। অজু করে সুন্নত আদায় করি 2 রাকাত। মসজিদে আরো 15-20 জন আরাবিয়ান, 2-4 জন বাঙালি এবং পাকিস্তানি ছিল। সবাই মসজিদে বলা বলি করতে লাগলো, কি সুন্দর অদ্ভুত আতরের ঘ্রাণ পাচ্ছে তারা আমার পাঞ্জাবি। কয়েকজন জানতে চাইলো এটা কি আতর নাকি বডি স্প্রে, নাম কি এটার, কোন ব্র্যান্ডের। আমি সবাইকে বললাম এটা আমি রিয়াদ থেকে এনেছি, নামটা খেয়াল নাই। কিন্তু ইমাম সাহেবকে দেখলাম উনি মুচকি মুচকি হাসছেন। আমাকে বললেন আপনি জোহরের পর আমার সাথে দেখা করবেন। আমি জোহরের পর ওনার রুমে যাই। ইমাম সাহেব আমাকে বললেন এটা স্বাভাবিক কোনো আতরের ঘ্রাণ ছিল না। আমি সেটা বুঝতে পেরেছি। ইমাম সাহেব আরো জানান উনি যখন একা একা মসজিদ তাহাজ্জুদ পড়েন তখন এই ঘ্রাণগুলো পান। যাই হোক, পরবর্তী 7 দিন আর আমাকে ওই পাহাড়ে যেতে হয়নি। কিন্তু মিশাইল প্রায়ই আমার স্বপ্নে আসে। আমার স্বপ্নে সে আসে, আমার হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যায়, আর আমার অনুশোচনাটা আরো বেড়ে যায়। কি করলাম আমি? এমন ভুল আমি কিভাবে করলাম? কিভাবে একটা ফুটফুটে জিন সন্তানকে আমি হত্যা করলাম নিজ হাতে ভুলবশত? ওর মা বাবাও কত পরহেজগার, চাইলে ওরা প্রতিশোধ নিতে পারত, কিন্তু আমার উপর সেটা নেয়নি। কারণ ভুলবশত হত্যায়
আসলে কোনো ব্যক্তি প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি শহর কেন্দ্রিক এবং গ্রাম কেন্দ্রিক দুই ঘটনার একটা মিশেল বলা চলে। ঘটনার ধারাবাহিকতায় একবার শহরে ঘটেছে, আবার গ্রামে ঘটেছে। এই কারণে এই ঘটনার মধ্যে আপনারা শহর এবং গ্রাম দুটো জায়গারই একটা অনুভূতি আপনাদের মনে জাগ্রত হবে ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। এবারের ঘটনাটিও আমি যার কাছ থেকে পেয়েছি তার নাম হচ্ছে সৌমিত্র রয়। এই ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটেছে তিনি ওই সৌমিত্র রায়েরই পরিচিত এক দাদা হন। উনি হিন্দু ধর্মাবলম্বী। তো সঙ্গত কারণে তার নাম বলা যাচ্ছে না, শুধু এতটুকু বলবো উনি বর্তমানে বাংলাদেশের খুব নাম করা একটি রেস্টুরেন্টের চিফ শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন, মানে কুক। তো ঘটনাটি যখন ঘটেছিল 2008 সাল, উনি 2008 সালের আগেই ওনার গ্রামের বাড়ি থেকে ঢাকাতে এসেছিলেন। 2008 সালে উনি তখন একটি সাধারণ মানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। উনি থাকতেন ওই সময়টাতে মোহাম্মদপুরে একটি ছোট্ট বাসায় উনি একাই থাকতেন, ব্যাচেলর বাসায়। ওনার সাথে কোনো রুমমেট ছিল না। সকালবেলা উনি অফিসে চলে যেতেন, নাস্তা বা দুপুরের খাবারটা উনি বাইরে সারতেন, রাতের বেলা উনি নিজে রান্না করে খেতেন। তো এইভাবেই চলছিল দিন। তো 2008 সালের একদম শেষ দিকে, তখন মানে ঠান্ডা পড়বে ভাব, অক্টোবরের শেষ দিকে নভেম্বরের শুরু, এমন একটা সময় আর কি। তো উনি ওই দিন অফিস থেকে বাড়িতে আসতে আসতে বেশ দেরি হয়ে যায়, মোটামুটি রাত 12টা 12:30 বেজে যায় আর কি। তো আসার পরেই প্রথমে যে কাজ সেটি হচ্ছে যে ওনাকে রান্নার প্রক্রিয়া তো শুরু করতে হবে, কারণ উনি বাইরে থেকে আর খেয়ে আসতে পারেন নাই। কারণ উনি যখন রাতের বেলা ফিরছিলেন তখন ওনার বাসার আশেপাশে অনেক রেস্টুরেন্ট গুলোই বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে উনি বাইরে থেকে মানে খেয়ে আসতে পারেন না। উনি চিন্তা করেন যাক, প্রতিদিন যেহেতু বাসায় রান্না করি, বাসায় আজকেও রান্না করব, দেরি হয়েছে তাতে কি। তো উনি বাড়িতে ফিরে কিছুটা ফ্রেশ হয়ে উনি রান্না চাপিয়ে দেন। এখন বেশি তরকারি রান্না করার তো এখন মানে সুযোগ নাই বা সময়ও নাই। উনি ওই ভাতের মধ্যে আলু টালু দিয়ে, আলু বেগুন মানে এগুলো ভর্তা করে খাবেন এই চিন্তা করে ভাত চড়ান। ভাত চড়ানোর পর উনি যেটি করেন সেটি হলো যে ওনার ফ্ল্যাটের যে বারান্দা, ওই বারান্দাতে চেয়ার রাখা ছিল, উনি বারান্দাতে এসে বসতেন। কারণ ওনার বারান্দার সাথে লাগোয়া হচ্ছে মানে ওনার বাড়ির সাথে, যেই বাড়িতে থাকতেন আর কি, ওই বাড়ির সাথে লাগোয়া একটি চওড়া রাস্তা রয়েছে। খুব গলিও মানে গলি বলা চলবে না, ও রাস্তায় গাড়ি টাড়ি ঢোকে আর কি, মানে প্রাইভেট কার, পাশাপাশি দুটো প্রাইভেট কার ক্রস করতে পারে এরকম একটা রাস্তা আর কি। ওরকম একটা রাস্তার পাশেই ওনার যেই বাড়িতে ভাড়া থাকতেন আর কি, সেই বাড়িটা আর কি। তো উনি ওই বারান্দায় এসে বসেছেন। বসে উনি চিন্তা করছেন যে একটু ফোনে পরিবারের সাথে একটু কথা বলি বাড়িতে, দেশের বাড়ির লোকজন মানে এত রাত্রে জেগে থাকার কথা না, তারপর জরুরি প্রয়োজন ছিল কথা বলার। তো উনি কথা বলছেন। তো কথা বলতে বলতে হঠাৎ করে মানে উনি দেখতে পান যে এই যে নিচের যে রাস্তা, ওই রাস্তার দুপাশে ল্যাম্পপোস্ট ছিল। ল্যাম্পপোস্টের আলো খুব ক্ষীণ ছিল, মানে দীর্ঘদিন লাইট যদি আলো বিকিরণ করতে করতে অনেক সময় দেখা যায় যে আলোর পরিমাণটা কমে গেছে, ওই রকম ছিল আর কি। আলোটা হালকা আলো। তো উনি ওই হালকা আলোতে দেখছিলেন বেশ লম্বা একজন মহিলা। লম্বা বলতে খুব অস্বাভাবিক রকমের লম্বা, বিষয়টা এরকম নয়, ম্যাক্সিমাম 6 ফুট হবে এরকম একজন মহিলা, লাল শাড়ি পরা, বধূ বেশে লাল শাড়ি, বিষয়টা এরকম নয়, এমনি সাধারণ একটি লাল শাড়ি পরা বলে মনে হচ্ছে আলোতে, আর মাথায় ঘোমটা দেয়া। তো সে কি করছে,
ওই রাস্তার এক পাশ থেকে আর এক পাশ পায়চারি করছে এবং খুব দ্রুত গতিতে হাঁটছে। প্রথম দিকে উনি মোবাইলে কথা বলতে বলতে অতটা ভালো বুঝতে পারেননি, মনে করছে এটা স্বাভাবিক, কেউ হয়তো প্রয়োজনে দ্রুত হাঁটছে। আবার চিন্তা করেছিলেন যে অনেক সময় যারা ডায়াবেটিস আক্রান্ত হয় আর কি, তো তারা বিশেষ করে মহিলারা বাড়িতে যখন রাস্তাঘাটের লোকজন বেশি থাকে ওনারা হাঁটাহাঁটি করতে বেশ আনইজি ফিল করেন। রাতের বেলা অনেক সময় তারা হাঁটাহাঁটি করেন এবং বেশ দ্রুত গতিতে হাঁটতে হয়। উনি মনে করেছেন এরকম কেউ হয়তোবা। তো উনি কথা বলছেন, মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে এরকম দ্রুত গতিতে হাঁটা, মানে যিনি হাঁটছেন তার দিকে। তো একটা পর্যায়ে ওনার মোবাইলের কথা বলা শেষ হয়ে যায়। কথা বলা শেষ করে উনি ফোনটা পাশে রাখেন, তখন উনি বসেছিলেন। এরকম হয়ে গেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট ধরে যে ওই যে মহিলা হাঁটাহাঁটি করছে এই বিষয়টা উনি মাঝে মাঝে তাকিয়েছেন, আর ওনার কনসেন্ট্রেশনটা ছিল তো যে ফোনে কথা বলছেন পরিবারের সাথে। তো উনি ফোন রেখে দেওয়ার পর উনি চিন্তা করছেন যে আচ্ছা এই মহিলা এবার একটু দেখি তো এইরকম করে হাঁটাহাঁটি করছে কেন, এটা তো খুব স্বাভাবিকভাবে হাঁটা না। কারণ যারা ব্যায়ামের জন্য হাঁটেন তাদের হাঁটার একটা ধরন আছে, কিন্তু এনাকে দেখে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। উনি ভালো করে তার দিকে তাকান, উনি দেখতে পান যে মানুষ হেঁটে গেলে হাঁটার সময় শরীরের এক ধরনের মুভমেন্ট হয়, যেটা স্বাভাবিক, পুরুষ হোক মহিলা হোক। কিন্তু এই মহিলা যে এত দ্রুত হাঁটছে, মনে হচ্ছে সে হাঁটছে না, সে ভেসে ভেসে যাচ্ছে, একবার এপাশ একবার ওপাশ, রাস্তার এই মাথা ওই মাথা। রাস্তায় ওই সময় কোনো লোকজন নাই, আর তখন বেশ রাত, উনি রাত 12:30 বাসায় আসছেন, আবার রান্না চড়িয়েছেন ফ্রেশ হয়ে। তো মোটামুটি রাত তখন বেশ অনেকই বাজে, রাস্তাঘাটের লোকজন নাই কেউই। মাঝে মাঝে দু একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে নিচ থেকে, এছাড়া আর কোনো সারা শব্দ নেই। তো উনি চিন্তা করলেন ধুর, এই মহিলা হাঁটছে হাঁটুক, এগুলা দেখে আমার লাভ কি। তো উনি একটা সিদ্ধান্ত উপনীত হন যে এই মহিলাটা স্বাভাবিক কোনো মহিলা নেই, এটা কোনো একটা পাগলি হবে। তাছাড়া এরকম অস্বাভাবিক রকমের হাঁটাহাঁটি কেউ করে না। তো উনি বিষয়টা ওই পর্যন্তই ভেবেছেন, কোনো প্যারানর্মাল কোনো কিছু ওরকম মনে করেন নাই। তারপর ওনার তো মনে পড়ে যে উনি তো ভাত বসিয়ে রেখেছেন। তো উনি আবার বারান্দা থেকে ঘরে চলে আসেন। উনি ঘরে এসে স্বাভাবিকভাবে ভাতের খাওয়ার যে প্রসেসটা, মানে আবার আলু ভর্তা এগুলো সবকিছু করে খাওয়া দাওয়া করে বিছানা পেতে উনি শুয়ে পড়েছেন। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন ওনার ভাষ্য মতে রাত আনুমানিক প্রায় 2:30টার মতো বাজে, মানে এরকম সময় আর কি হয়েছে আর কি, শুয়ে পড়তে পড়তে এরকম, আর অন্যান্য হাতের কাজ শেষ করতে করতে তারপরে কিচেনটা গুছিয়ে রাখতে রাখতে এরকম সময় হয়েছে। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন কিন্তু শীতকালের শুরুটা, তখন উনি ফ্যান চালাতেন না, মানে ওই সময় ফ্যান চালানোর প্রয়োজন ছিল না, ফ্যান ছাড়াই ঠান্ডা লাগছিল। আর উনি যেই পাশটাতে শুতেন ওই পাশে একটা উইন্ডো আছে, ওই উইন্ডোর আলো, মানে আশেপাশের যে সমস্ত ল্যাম্প পোস্ট বা অন্যান্য বাড়ির বারান্দায় যে আলোগুলো জ্বলে, ওই জানালা দিয়ে হালকা আলো ওনার রুমে আসার জন্য ডিম লাইট জ্বালানোর প্রয়োজন ছিল না ওনার। তো উনি শরীরের উপরে একটা পাতলা কম্বল দিয়ে শুয়েছেন, মানে চিত হয়ে শুয়েছেন। তো চিত হয়ে যখন শুয়েছেন, শোয়ার সাথে সাথে, মানে তখন তো ঘুমান নাই একদম, মানে উনি সেন্সে রয়েছেন আর কি, কেবল শুয়েছেন আর কি। হঠাৎ করে ওনার চোখ যায় ফ্যানের দিকে, যে ফ্যানটা ওনার খাটের ঠিক উপরেই ছিল। ফ্যানের ব্লেড ছিল 3টা, স্বাভাবিকভাবে যে ফ্যানগুলোর যে ব্লেড আর কি, আমরা তো দেখি 3টা ব্লেড আর কি। তো উনি দেখতে পান একটা ব্লেডের উপর একটু আগে যেই মহিলাকে উনি দেখেছেন হাঁটাহাঁটি করতে, ঠিক ওই রকমই, ওই শাড়িটাই পরা, মাথায় ঘোমটা দেয়া, ওই ব্লেডের উপরে পা ঝুলিয়ে বসে আছে। প্রিয় লিসেনার্স, একটা ফ্যানের পাতলা ব্লেডের উপরে একটি বড় আকৃতির বিড়ালও কিন্তু বসতে পারে না, কারণ ব্লেডটা বেঁকে যায়, ওই বিড়ালও নিচে পড়ে যাবে। সেখানে কোন একটা মানুষ ব্লেডের উপরে বসে থাকবে
এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক একটি জিনিস। তো উনি যখনই, যেহেতু উনি চিত হয়ে শুয়েছিলেন এবং যখনই উপর দিকে তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে মানে ওই ব্লেডের উপর যে বসে আছে তার চোখের সাথে আই কন্টাক্ট হয় এবং উনি দেখতে পান যে চোখ দুটো ওই ঘুমটার আড়ালেই জল জল করে জ্বলছে, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না। এবং যখনই আই কন্টাক্ট হয়েছে 1 কি 2 সেকেন্ড, এর পরপরই সা করে ওই উপর থেকে, ওই ব্লেডের উপর থেকে ওই মহিলাটা একদম উড়ে এসে ওনার বুকের উপর ধরাম করে বসে। তো যখন বসে তখন উনি অতটা ভারী, মানে উপর থেকে যে এসে পড়েছে ওইরকম ভার ওনার অনুভূত হয়নি। মনে হয়েছে দমকা একটি বাতাস এসে ওনার বুকের উপর এসে বসেছে এবং বসে যে কাজটি করেছে ওনার গলা চেপে ধরেছে। এখন আচমকা এই জিনিসটা হওয়ার সাথে সাথে উনি প্রচন্ড ভয় পেয়েছেন। উনি বেশ সাহসী মানুষ ছিলেন এবং এতটা সাহসী মানুষ ছিলেন যে গ্রামে অনেক সময় বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে বাজি ধরে বিভিন্ন সাহসী কর্মকাণ্ড করতেন, আর রাত বিরেতে হাঁটা চলা ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না। তো উনি যতই সাহসী হন না কেন, হঠাৎ করে ব্লেডের উপর ওরকম একজন মানুষকে বসে থাকতে দেখা, তারপর আবার এরকম উড়ে এসে তার বুকের উপর বসে পড়ে এবং তার গলা চেপে ধরা, এই বিষয়টা তাকে হঠাৎ করেই ভয় পাইয়ে দেয়। আর যখন এই কাজটি হচ্ছে তখন উনি হাত দুটি ছাড়ানোর জন্য চেষ্টা করছেন। উনি যখন ওনার 2 হাত দিয়ে ওনার গলায় চেপে ধরা হাত দুটি ধরেছেন, ছাড়িয়ে নেওয়ার জন্য, উনি অদ্ভুত রকমের একটা অনুভূতি ওনার শরীরের মধ্যে উনি ফিল করেন, নাকি এই অনুভূতিটা ফিল করেন। উনি বুঝতে পারেন যে উনি যে হাতটা ধরেছেন এটা আসলে হাতই না, মনে হচ্ছে উনি বাতাসের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন, একটা বায়বীয় একটা অবয়ব হচ্ছে ওই হাত। অথচ এই শক্ত হাতটি ওনার গলা চেপে ধরেছে, কিন্তু যখন উনি ওই হাতটি চেপে ধরতে গিয়েছেন ওই হাতটি একটা বায়বীয় হাত। এরপরে উনি ওনার 2 হাত দিয়ে ওই যে ওনার বুকের উপর বসে থাকা যে অবয়বটি শাড়ি পরা, তাকে জাপটে ধরে ওনার বুকের উপর থেকে সরানোর চেষ্টা করতে গিয়েছেন। যখন 2 হাত দিয়ে তাকে জাপটে ধরতে গিয়েছেন তখন দেখে, আরে এটা তো কোনো অবয়বই না, এটা একটা বায়বীয় জিনিস। ওনার হাত ওই অবয়বটি শরীরের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখন উনি কি করবেন? ওইদিকে ওনার নিঃশ্বাস কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ থাকলে ওনার মৃত্যু অনিবার্য অবস্থায় উনি একটু সাহস সঞ্চয় করে উনি ওনার নিজের শরীরটাকেই বাঁকিয়ে ফেলেন এবং বাঁকিয়ে একটা শরীর, ওনার শরীরটাকে একটু ঝাড়া দেওয়ার চেষ্টা করেন। যখন ঝাড়া দেওয়ার চেষ্টা করেছেন তখন ওনার শরীরের উপর থেকে ওই জিনিসটা খাটের এক পাশে পড়ে গেছে। পাশে বলতে ওনার তো সিঙ্গেল চৌকি ছিল, খাটের নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর উনি দেখতে পান ওই জিনিসটা হামাগুড়ি দিয়ে খাটের নিচে ঢুকে গেল এবং খাটের নিচে ঢুকে ওনার পা যেদিকে ছিল ওই দিক দিয়ে বের হয়ে আবার হামাগুড়ি দিয়ে ওনার বুকের উপর এসে ধরম করে বসেছে, বসে আবার ওনার গলা চেপে ধরেছে। উনি এবারও ধস্তাধস্তি করার চেষ্টা করেন, কিন্তু এবারও দেখেন যে তার অবয়বটা বায়বীয় অবয়ব, ওনার সাথে কোনোভাবে পেরে উঠছে না। তো উনি যেই প্রক্রিয়াতে শুরুতে ওই অবয়বটিকে শরীরের উপর থেকে ফেলে দিতে পেরেছেন, তিনি একই প্রক্রিয়ায় তাকে ফেলে দেন। ওই অবয়বটি আবারও চোখের নিচে ঢুকে যায়, এবার তার মাথার সাইড দিয়ে বের হয়, চোখের ওই সাইডটা দিয়ে বের হয়ে আবার তার বুকের উপর এসে বসে। এবার আর শুধু গলা চেপে ধরে বিষয়টা এরকম না, তার শরীরটাকে খামচে দিতে থাকে। উনি ফিল করেন ওই অবয়বটার হাতের নখগুলো বেশ ধারালো এবং ধারালো ওই নখ দিয়ে তার শরীরটাকে সে ক্ষত বিক্ষত করছে। তো উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। আর উনি যেই তন্ত্রমন্ত্র জানতেন, ওনার ধর্মের যেই তন্ত্রমন্ত্রগুলো, সেগুলো উনি পাঠ করছেন, কিন্তু ওই যে অবয়বটি, এই অবয়বটির এখান থেকে সরে যাওয়ার কোনো নাম নিশানা নেই।
এর মধ্যে উনি একবার সেন্সলেস হয়ে যান। কতক্ষণ সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। ওনার আবার যখন ঘুম ভাঙে তখন দেখে ওই অবয়বটি তার পাশে দাঁড়িয়ে আছে। যখনই সেন্স ফিরেছে আবার ওই অবয়বটি তার উপর চড়াও হয়। এইভাবে তার সাথে ধস্তাধস্তি চলতে থাকে। একটা পর্যায়ে কি হয় যে ওনার ওই বাড়ির পাশে, যে বাড়িতে ভাড়া থাকতেন, ওই বাড়ির পাশে একটা মসজিদ ছিল। ঠিক ওই মসজিদ থেকে আজানের শব্দ আসে না, অনেক দূর থেকে একটা আজানের শব্দ ভেসে আসে। মানে সেটা অনেক দূরের একটা মসজিদ আর কি। মানে তখন ফজরের আজানের সময় হয়ে গেছে। যখন ওই ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই ফজরের আজানের সময় হয়ে গেছে এবং দূর থেকে আজানের ধ্বনিটা ভেসে আসে, তখন ওই অবয়বটি ওই ভাইকে ছেড়ে দিয়ে সে ওই যে বারান্দার দিকে চলে যেতে চায়। আর যখন বারান্দার দিকে চলে যেতে মানে উদ্যত হয় এবং কিছুটা পথ এগিয়েও যায়, তখন ওই ভাইয়ের হয় হলো প্রচন্ড রাগ। ভয় তো ছিল এবং রাগও হয় প্রচন্ড, যে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করলো, আচমকা এভাবে এসে আক্রমণ করে তার ভয় পাইয়ে তো দিয়েছেই এবং তার শরীরে অনেক ক্ষতি সাধন করেছে। সে চিন্তা করে, দাঁড়া, তুই যাবি কোথায়? তো উনি, শরীরটা যদি ওনার খুব দুর্বল হয়ে পড়েছে, তারপরও উনি কষ্টে মষ্টে নিজের শরীরটাকে দাঁড় করান। দাঁড় করিয়ে উনি ওই অবয়বটার দিকে এগিয়ে গিয়ে ওই অবয়বটার এই যে এত ধস্তাধস্তি হচ্ছে, তার মাথার ঘোমটা কিন্তু খোলে নাই, তার পুরো চেহারা কিন্তু সে কখনো দেখতে পায়নি, জাস্ট খালি জল জল চোখটাই দেখেছিল। তো উনি কি করে, ওই ঘোমটার পেছন থেকে খপ করে মাথার চুল চেপে ধরে। যখন চুল চেপে ধরেছে তখন এই যে এতক্ষণ কিন্তু এই ধস্তাধস্তি হচ্ছে, ওই মহিলা কোনো কথা বলেনি, শুধু গোঙানির আওয়াজ তার গলা দিয়ে বের হয়ে এসেছে। কিন্তু যখনই মাথার চুল খপ করে চেপে ধরেছে তখন নাকি নাকি সুরে মহিলা কণ্ঠে সে বলে ওঠে, এই আমারে ছাড়, তুই কিন্তু কাজটা ভালো করলি না, আমি কিন্তু তোকে এমনি এমনি ছেড়ে দেব না, তুই আমার চুল ধরলি কেন, ছাড় আমারে ছাড়। তখন ওই ভাই বলেছে, না আমি ছাড়বো না। ও, ফজরের আজান দিছে আর তোমার যাওয়ার সময় হয়েছে না? আজান তো আরো মসজিদে দেবে, একটু পরে সকাল হবে, তোকে আমি যাইতে দিব না। তারপরে ওই মহিলাটি কি করে, ঘুরে, যখন ঘুরে মানে তার দিকে ঘুরে মানে ঘুরে তাকায়, তখন তার চেহারাটা ওই ভাই দেখতে পান। দেখেন যে মুখটা একদম পুড়ে গেলে যেরকম হয় আর কি, মানে একদম ঝলসে যাওয়ার চেহারা এবং চামড়াটা মুখের সাথে লেগে আছে, এমন একটা চেহারা। এবং ওই চেহারা হঠাৎ করে দেখে ওই ভাই বেশ ভয় পেয়ে যান। তখন ওই একটু দূরে সরে আসেন। ওই মহিলাটি আবারও ঘুরে যখন চলে যেতে যাবে, ওই ভাই আবারও যাই খপ করে তার চুল চেপে ধরেন। এবং তখন যেটা হয় সেটা হলো যে ওনার কাছে মনে হলো ওই চুলটা একটু আগে যিনি শক্ত করে ধরে রেখেছিলেন যে জায়গাটা, ওটা একদম পিচ্ছিল হয়ে গেল। এবং ওই সময় দ্বিতীয় টাইমে যখন ওই মহিলাটি বেরোতে গেছে, তখন ওই যে ওনার বিছানার পাশে জানালা, ওই দিক দিয়ে যেতে গিয়েছিল আর কি। তো জানালা শিক গলে সে বেরিয়ে চলে গেল। মনে হলো একটা খুবই তুলতুলে একটা অবয়ব যে জানালার শিকের ভেতর দিয়ে বেরিয়ে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। আর ওনার শরীরে তো অনেক ক্ষত সৃষ্টি হয়েছিল। উনি ওই ভোরবেলায় ঢাকাতেই ওনার এক আত্মীয় থাকতেন, বেশ দূরে থাকতেন, উত্তরা বা অন্য কোনো সাইডে একটা আর কি। তো তাকে ফোন করেন, বেশ অনেকবার ফোন করার পরে, যেহেতু সকালবেলা মানে ভোরবেলা ঘুমিয়েছিলেন তিনি, তো তার ঘুম ভাঙে বলেন যে কি হয়েছে। বলেন যে ভাই আপনি তাড়াতাড়ি আমার মোহাম্মদপুরের বাসায় আসেন, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, তো আমার শরীর অনেক ক্ষত হয়েছে, তা আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো উনি সেই যেহেতু দূরে থাকতেন, ওখান থেকে আসতে বেশ সময় লাগে, আসেন সকাল 9টার দিকে, 9টা, 9:30 বা 10টার দিকে তিনি চলে আসেন। তা আসার পর দেখেন যে তার শরীরে বিভিন্ন জায়গায় মানে আঁচড়ের দাগ এবং রক্ত পড়ছে প্রচন্ড। তো উনি বলেন যে তাহলে চলো হাসপাতালে নিয়ে যায়, তুমি এখনো হাসপাতালে যাও না, তুমি তো হাসপাতালে যাওয়ার মতো শরীরের শক্তি তোমার আছে, তো এইভাবে তুমি বসে আছো কেন? বলেন না, আশেপাশে তো আসলে অনেক লোক আমাকে চেনে, বেশ বছর 3-4 ধরে এখানে আছি,
তো আমার এই অবস্থা দেখলে অনেকেই তো অনেক প্রশ্ন করবে, কি হলো, কে আক্রমণ করলো বাসার মধ্যে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, অনেকে হাসি তামাশা করবে, অনেকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করবে। তো এই জন্য এই বিষয়টা আমি এড়িয়ে যেতে চাই, আমি এখানে ডাক্তার দেখাতে চাই না, আপনি আমাকে দেশের বাড়িতে নিয়ে চলেন। তো সাথে সাথে ওই লোকটা তার দেশের বাড়িতে নিয়ে যায়। দেশের বাড়িতে নিয়ে যাওয়ার পর স্থানীয় একজন ভালো কবিরাজ ডাকা হয়। যেহেতু উনি পুরো ঘটনাটা সকলকে বলেছিলেন এবং সকলে বুঝতে পেরেছেন এটা কবিরাজকে ডাকতে হবে, তো একজন কবিরাজকে ডাকে। উনি খুব ভালো একজন কবিরাজ ছিলেন। কবিরাজ আসেন, আসার পরে সব কথা শোনেন এবং ওনাকে কিছু ট্রিটমেন্ট দেন। উনিও ওনার যে সমস্ত ট্রিটমেন্ট গুলো সেগুলো উনি করেন এবং বলেন যে তোমার যে ক্ষতিটা হয়েছে শারীরিক ক্ষতি, তো এটা তোমাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারি ট্রিটমেন্ট তোমাকে করাতে হবে। তো উনি বাড়িতে যাওয়ার পর প্রায় 10 দিন উনি জ্বরে আক্রান্ত ছিলেন আর শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছিল। প্রায় মাস 3 উনি টানা চিকিৎসা নিয়েছিলেন বাড়িতে থেকে। আর ওই যে কবিরাজ তাকে নির্দিষ্ট কিছু কাজ শিখিয়ে দেন যে তুমি কন্টিনিউ এটা করতে থাকবে। আর ওই জিনিসটা কেনই বা তোমার পিছু নিয়েছে, কেনই বা তুমি দেখেছো, সম্ভবত সে হাঁটাহাঁটির একটা পর্যায়ে ওই অবয়বটা খেয়াল করেছে, তুমি তাকে দেখেছো, এই জন্য হয়তোবা সে তোমার উপর আক্রমণ করেছিল। কিন্তু সে যখন চলে যাচ্ছিল তোমার ওই মাথার চুল চেপে ধরার সাহসটা করা উচিত হয় নাই। তো ও তো আবার আসবে, যেহেতু বলে গেছে যে তোমাকে দেখে নেবে, সুতরাং তোমার তো সাবধানে থাকতে হবে। এই কথাগুলো তাকে বলেন এবং ওনাকে কিছু জিনিস শিখিয়ে দেন যে এই জিনিসগুলো তুমি সব সময় করে যাবা, কখনো এটা থামাবা না, নাহলে কিন্তু ওই জিনিসটা তোমার কাছে আবার আসবে। তো উনি সেই কাজগুলো করেন, কোনো সমস্যা হয় না। এরপরে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। আবার উনি ঢাকাতে আসেন। আগের চাকরিটা তো ছিল না, আর ওনার এই রেস্টুরেন্টের যে কুক হিসাবে কিছু কোর্স করা ছিল, যার কারণে উনি একটি নামকরা হোটেলে সাধারণ একজন কুক হিসাবে নিয়োগ পান, মানে অ্যাসিস্ট্যান্ট কুক আর কি। তো সেখানে উনি ওনার কাজ শুরু করেন, নতুন কর্মজীবন শুরু করেন আর কি। তো এভাবে চলছিল প্রায় 3 থেকে 4 বছর এভাবে চলে আর কি। 2012 সালের দিকে একটি ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পেছনে আরেকটা কারণ ছিল, সেটি হলো যে উনি কিন্তু প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস ওই যে কবিরাজের শিখিয়ে দেওয়া বিভিন্ন কাজগুলো করেছেন, কন্টিনিউ করে যেতেন। কিন্তু আস্তে আস্তে যখন উনি সুস্থ হয়ে গেলেন, কোনো ভয়ের ঘটনা ঘটে না, রাতের বেলা আবার উনি বাসায় একা থাকতেন, কোনো ধরনের কোনো কিছু উনি দেখেন নাই। তো এইভাবে যখন 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেল, ওনার মধ্যে কিন্তু আস্তে আস্তে শিথিলতা চলে আসে। কবিরাজের শিখিয়ে দেওয়া ওই আমলগুলোর উপর ওনার শিথিলতা যখন চলে আসে, তখনই এই ঘটনাটি ঘটে। উনি 2012 কি 13 সালের দিকে উনি ওই গ্রামের বাড়িতে, ওনার যে গ্রামের বাড়ি সেখানে গিয়েছিলেন। তো গ্রামের বাড়িতে গেলে কি হয় সেটা হলো যে গ্রামে ওনার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে আড্ডা হয়। তো এরকম সন্ধ্যার পরে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে, বিকাল থেকে আড্ডা দিচ্ছিলেন, তো সন্ধ্যার পরে আড্ডা দিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো ওনার বাড়িতে ফেরার সময় উনি একটি নির্জন রাস্তা মানে দিয়ে যাচ্ছিলেন আর কি। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়, ওই রাস্তা দিয়ে যে লোকজন কখনো যায় না বিষয়টা এরকম নয়, বিষয়টা যায়, সময়টা হচ্ছে এশার নামাজের পরে আর কি। তো উনি যাচ্ছিলেন, দূর থেকে দেখছেন যে বেশ 6 ফুট আকৃতির সাদা জুব্বা পরা লম্বা কেউ একজন আসছে। তো উনি মনে করছেন ওনার গ্রামে একজন মুরব্বী আছে মুসলিম, তো সে তাকে খুব স্নেহ করে আর কি, মানে এই ভাইকে খুব স্নেহ করে। তো উনি চিন্তা করছেন ওই মুরব্বী আসছে, তো মুরব্বীর সাথে এতদিন পরে দেখা, চিন্তা করেন সালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করব। তো উনি যত কাছে যাচ্ছেন তার চেহারা তত স্পষ্ট হচ্ছে। তো যতটা স্পষ্ট হচ্ছে মনে হচ্ছে এই মুরব্বীটাকে উনি চেনেন না। আর একদম যখন কাছাকাছি বলতে কি ধরেন যে 4-5 হাত দূরত্বে, তখন এই অবয়বটির চেহারা উনি ভালো করে দেখতে পান। তখন দেখেন যে এই অবয়বটি সেই অবয়ব, যেই অবয়বটি লাল শাড়ি পরা অবস্থায় তাকে দেখেছিলেন আজ থেকে 3-4 বছর আগে মোহাম্মদপুরের ওই বাড়িতে। চোখ জল জল করছে, মুখ ঝলসানো এবং চামড়াগুলো মুখের সাথে লেগে আছে।
এবং তাকে দেখেই ফ্যাসফেসে কণ্ঠে ভয়ানক বিশ্রীভাবে একটা হাসি দেয় এবং বলে ওঠে, কি তোকে বলছিলাম না তোরে আমি এমনি এমনি ছেড়ে দেব না? আজকে যাবি কোথায়? আজকে তো তোকে পাইছি। তো যখনই আসলে ওই ভয়ানক ভাবে হাসি দেয় এবং এই কথা বলে ওঠে, ওনার কিছু মনে নাই, উনি ওইখানে সেন্সলেস হয়ে পড়েছেন। ওনার যখন জ্ঞান ফেরে, কতক্ষণ আসলে উনি অজ্ঞান ছিলেন তা উনি জানেন না। ওই ওনার জ্ঞান ফেরার পরে উনি দেখেন উনি ওনার বাড়িতে শুয়ে আছেন, তখনও কিন্তু রাত ভোর হয়নি। তো বাড়ির লোকজনকে জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন বাড়ির লোকজন বলে যে তার দেরি দেখে তাকে বারবার ফোনে কল করা হচ্ছিল বাসা থেকে, কিন্তু উনি ফোনটা পিক করছিলেন না। একটা পর্যায়ে ফোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। তখন বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন। বিভিন্ন রাস্তা খুঁজতে খুঁজতে তারও বন্ধু বান্ধবদের সাথে কথা বলেন যে সে কোথায়। সে বলে যে সে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে বাড়ির দিকে। তখন তারা যখন খুঁজতে থাকেন, তখন বিভিন্ন রাস্তা খুঁজে এই নির্জন রাস্তায় তাকে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তো আবার সেই কবিরাজকে খবর দেওয়া হয়। তো কবিরাজ এমনিতেই বয়স্ক মানুষ ছিলেন, 3-4 বছর পরে আরো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন তিনি। তো তিনি আসেন, এসে তাকে খুব বকাঝকা করেন যে তোমাকে বলছিলাম না যে তোমাকে যেগুলো শিখিয়ে দিয়েছি সেগুলো কন্টিনিউ করে যেতে, তুমি সেটা করো নাই কেন? আর ওই অবয়বটা কেন যে তোমাকে ছেড়ে দিল এটাও তো আমি বুঝতে পারতেছি না। কেন তোমাকে আক্রমণ করেছে অনুমানে বলেছি, কিন্তু তোমাকে আক্রমণ করতে এসে কেন তোমাকে ছেড়ে দিল এটা আমার বোধগম্য হচ্ছে না। যাই হোক, তোমাকে যে জিনিসগুলো শিখিয়ে দিয়েছি এটা তুমি সব সময় করে যাবা, যতদিন বেঁচে থাকবা করে যাবা। তো কবিরাজ কিছু ঝাড়ফুঁক করে দেন তাকে। এই দ্বিতীয় ঘটনার পর উনি ভয় পেয়েছিলেন, এটা সত্য, কিন্তু ওইভাবে অসুস্থ উনি হননি, খুব বড় ধরনের ক্ষতি ওনার হয়নি। তো এভাবে উনি বাকি জীবন এখনো কন্টিনিউ করছেন। উনি বর্তমানে, শুরুতে তো বলেছি যে বর্তমানে তিনি একজন নাম করা একটা রেস্টুরেন্টে চিফ শেফ হিসাবে আছেন। আস্তে আস্তে ওনার প্রমোশন হয়েছে, চিফ শেফ হিসাবে উনি আছেন। সেই হোটেলটির নাম বললে আপনারা সিংহভাগ লোকই চিনে ফেলবেন, যার কারণে নামটা বলা যাচ্ছে না। আর উনিও ওই হোটেলের নাম এবং ওনার নামটা প্রকাশ করতে উনি খুব আনইজি ফিল করেছেন। উনি যে একদম নিষেধ করেছেন বিষয়টা এরকম না, উনি বিনয়ের সাথে অনুরোধ করেছেন যেন এটা প্রকাশ না করা হয়। আর প্রকাশ করলেও খুব বেশি সমস্যা হবে তা না, কিন্তু যেহেতু উনি খুব একজন বিনয়ী এবং ভদ্র মানুষ, উনি বিনয়ের সাথে বিষয়টা আসলে উপস্থাপন করার কারণে, এই কারণে সৌমিত্ররা আমাকে বলেছিল যে ভাইয়া বিষয়টা আসলে আমরা ওনার নাম এবং ওই হোটেলের নামটা প্রকাশ না করি, এই জন্য আমরা সেটা বললাম না। আমার কাছে সবচাইতে একটা বিষয় অন্যরকম লেগেছে, সেটা হচ্ছে যে ওই মহিলা আকৃতিতে উপস্থিত হয়েছে, পরবর্তীতে ওই জুব্বা পরা আকৃতিতে উপস্থিত হয়েছে। তার চুল কিন্তু খোলা ছিল, সেটা জুব্বা না, পুরুষদের জুব্বা না, ওইরকম সাদা কোনো এক ধরনের ড্রেস সে পরেছিল আর কি। তার কাছে হঠাৎ করে মনে হয়েছিল জুব্বা, দূর থেকে একজন মুরব্বী মানুষ মনে হয়েছিল আর কি তার কাছে। আর এই ধরনের ভয়ানক জিনিসগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে তাদের চেহারাটা খুব ঝলসানো, চামড়া কুচকে যাওয়া, মুখের সাথে লেগে থাকা, এই ধরনের চেহারা অনেকেই বিভিন্ন ঘটনার যখন বলেন বা আমাদেরকে বলেন যে এটা পড়ে শোনাতে বা বলতে, আমরা কিন্তু এই ধরনের চেহারার বর্ণনা পাই। তার আসলে এইভাবে রাতের বেলা যারা এই দুষ্টু প্রকৃতির জিনেরা ভয় দেখাতে আসে, এদের সিংহভাগ যারা, তাদের চেহারা হয়তো বা এমনটাই, যেহেতু আমরা একাধিক ঘটনা থেকে এই ধরনের চেহারার বর্ণনা পাই। তো প্রিয় লিসেনার্স, আশা প্রিয় লিসেনার্স, অনেক সময় শোনা যায় যে কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বেই নাকি কখনো কখনো বলেছে যে আমি কি আর বাঁচবো, আমি মনে হয় মারা যাব, খুব বেশি দিন থাকবো না। তার মানে কি এমন যে সে মৃত্যুর পূর্বেই কোনো সংকেত পেয়েছিল, কোনো স্বপ্ন দেখেছিল, বা এমন কোনো আলামত
তিনি দেখেছিলেন বা ফিল করেছিলেন, যার কারণে তার মনে হয়েছে তিনি মারা যাবেন? প্রিয় লিসেনার্স, কোনো ব্যক্তি কি মৃত্যুর আগাম সংকেত পেতে চায়? আবার অনেক সময় ভবিষ্যৎ দেখতে পান মরতে চলা ব্যক্তিটির কাছের কোনো মানুষ। আজকে আমরা এমনই কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন শুনে আসি সেই সব রহস্যময় ঘটনাগুলো। বেশ অনেক বছর আগের ঘটনা। উত্তর ওয়েলসের এক গ্রামে টম লিউয়েলিন আর ইভান পাগ নামে দুই খালাতো ভাই থাকতেন। পাশাপাশি দুই খামারে বড় হয়েছে ছেলে দুটো। দুজনের মধ্যে গলায় গলায় বন্ধুত্ব। কিন্তু টমের যখন 18 বছর বয়স আর ইভানের 16, তখন ইভান পাগ পরিবার 7 মাইল দূরের অন্য একটি গ্রামে চলে যায়। আর এভাবেই আলাদা হয়ে গেল দুই বন্ধু বা দুই ভাই। কিন্তু ছেলে দুটো একজন আরেকজনের অভাব অনুভব করতে লাগলো খুব প্রবলভাবে। সকাল থেকে গোধূলি পর্যন্ত একসঙ্গে মাছ ধরতো তারা, আবার একই সঙ্গে নৌকা আর ভেলা বানাতো। এখন আর পর্বতের ঝর্ণায় রোমাঞ্চকর মাছ ধরবার অভিযান টমকে আর টানে না। এদিকে ইভান, যে কিনা কাঠ দিয়ে নানা জিনিস বানাতে ওস্তাদ, তারও এসব করতে আর ভালো লাগে না। তোমাকে এভাবে মনমরা হয়ে দেখতে আমার খুব কষ্ট লাগে, টমের মা বললেন। এভাবে কি আর ইভানকে ফিরে আনা যাবে? এদিকে ইভানের মা ছেলেকে বলেন, তুমি কেন এখানে নতুন বন্ধু জুটিয়ে নিচ্ছ না? গ্রামে তো তোমার বয়সী কতই ছেলে আছে। কিন্তু এসব কথায় কিন্তু ছেলে দুটোর মন ভরল না। শেষমেশ অবশ্য নিজেরাই একটা সমাধান খুঁজে বের করলো তারা। ঠিক হলো প্রতি সপ্তাহের শেষে একজন আরেকজনের বাড়িতে যাবে। অর্থাৎ এক সপ্তাহে ছুটির দিন টম ইভানের বাড়িতে গেলে পরের সপ্তাহে ইভান আসবে টমের বাড়িতে। বুদ্ধিটা যে চমৎকার তাতে সন্দেহ নেই। এতে তুই বন্ধু আগের মতো গল্প করতে পারবে। তাছাড়া সারা সপ্তাহ খামারে প্রচুর পরিশ্রমের পর সপ্তাহ শেষের এই ভ্রমণ আবারও চনমনে করে তুলবে তাদেরকে। শরতের এমন এক ছুটির দিনে ইভানের পালা ছিল টমের গ্রামে যাওয়ার। দু বন্ধুতে দারুণ মজা করলো এবার। ঠান্ডা পানিতে গোসল করলো ইচ্ছা মতো, রোদের নির্জলা তাপ শরীরে নিল। দেখতে না দেখতে দুটো দিন কেটে গেল। এখন ইভানকে 7 মাইল হেঁটে তার গ্রামে ফিরতে হবে। ওয়েলসের বহু পুরনো একটা নিয়ম হলো অতিথিকে পথের কিছুটা এগিয়ে দেয়া। গলায় মোটা এক মাফলার জড়িয়ে টম তার মাকে জানালো তারা বেরোচ্ছে। ভালো থেকো ইভান, মিসেস লিউয়েলিন বললেন। আশা করি ঠিক মতো বাড়িতে পৌঁছে যাবে তুমি। তাহলে চলি আন্টি, বলল ইভান। 2 সপ্তাহ পরে আবার দেখা হবে। চমৎকার সময় কাটালাম এখানে। ইভানের গ্রামের দিকে চলে যাওয়া রাস্তায় উঠল ছেলে দুটো। হাঁটতে হাঁটতে আলাপ চলছিল তাদের। বিশেষ করে আগামী সপ্তাহে যখন ইভানের বাড়িতে টম যাবে তখন কিভাবে সময় কাটাবে তা নিয়ে নানা পরিকল্পনা করছে তারা। তাদের চোখের সামনে আস্তে আস্তে ডুবে গেল সূর্য। ভারী এবড়ো থেবড়ো মেঘগুলো ঘন লালচে কালো এক আবরণে অদৃশ্য হলো। তারপরই অন্ধকার নেমে এলো। সামনে কিছু দেখা হয়ে উঠল মুশকিল। তোমার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত টম, শেষ পর্যন্ত ইভান বলল। এর ভিতর মাইল 2 চলেও এসেছে। তেমাথার গির্জা পর্যন্ত গিয়ে ফিরবো, বন্ধুকে বলল টম। একসময় গির্জা প্রাঙ্গণের সমাধিগুলো পাশ কাটালো তারা। চারপাশে ঘন হয়ে ঘিরে থাকা গাছগুলোর কারণে ওদিকটায় কেমন অশুভ পরিবেশ সৃষ্টি হয়েছে। মুখে কুলু পেটে আছে যেন দুজনেই। কেঁপে উঠল ইভান। ঠান্ডায় না ভয়ে কেঁপেছে কে জানে।
ঠান্ডা লাগলে আমার মাফলার নিতে পারো, টম বলল। আবার আমাকে অনেক বেশি রাস্তা পেরোতে হবে, এটা আবার ইভান বলছে। তো যাই হোক, ইভান বলল, না না, আমার আসলে শীত করছে না, কেমন যেন ভয় ভয় করছে, গোরস্থানের কারণে এমন হচ্ছে মনে হচ্ছে, অথচ এর পাশ দিয়ে আগেও গিয়েছি, কখনো কিন্তু এমন আমার মনে হয়নি। টম হেসে উঠল। গাছগুলোকে মনে হচ্ছে ভয়াল সব ভূতের মতো, যেন লম্বা হাত বাড়িয়ে রেখেছে, বিশেষ করে তোমাকে ভয় দেখাতে, বলেই ইভানের মাথার উপর নিজের হাত দুটো নিয়ে ডাকতে লাগলো। পাগলের মতো গোঙাতে শুরু করেছে মজা করে। হেসে উঠে তার ভাইকে ধরতে গেল ইভান, কিন্তু ওকে ফাঁকি দিয়ে গোরস্থানের কিনারায় ঝোপ জঙ্গলের মধ্যে দৌড় দিল টম। টমকে অন্ধকারে মিলিয়ে যেতে দেখল ইভান, তবে পায়ের শব্দ অনুসরণ করে ঠিকই পিছু নিল। একটু পরে জঙ্গল পেরিয়ে ঘেঁষো মাটিতে পা রাখলো, আর তারপরে থমকে যেতে হলো। জাপটে ধরেছে ওকে কেউ। ভয়ে চিৎকার দেখবে, তখনই দেখলো ওটা টম। ইভানের হাত আঁকড়ে ধরে ফিসফিস করে বলল, টম, চুপচাপ দাঁড়িয়ে থাকো, ঈশ্বরের দোহাই একটুও নড়ো না। দেখো, যেন পাথর হয়ে গেল ইভান। টম, ওটা কি? জিজ্ঞেস করলো ইভান। সমাধিস্থলের অন্য পাশে শূন্যে স্থির হয়ে আছে নীলচে এক ভুতুড়ে আলো। কেমন অশুভ, ভীতিকর লাগছে ওটাকে দেখতে। এক দৃষ্টিতে চেয়ে রইল দুজন। ওদের চোখের সামনে ধীরে ধীরে যেন কাঁপতে শুরু করলো আলোটা। জোরে শ্বাস টেনে ইভান আরো বলল, ওটা কি টম? মৃত্যু মোমবাতি। কারণ মৃত্যু ঘনিয়ে এলে সতর্ক করতে আসে নাকি? খুব ধীরে কাঁপা স্বরে বলল টম। ভয় মেশানো রোমাঞ্চের অনুভূতি যেন ছড়িয়ে পড়ল ইভানের শরীরে। কিন্তু মোমবাতিটা ধরেছে কে? জিজ্ঞেস করলো ইভান। টম বলল, কেউ না, আসলে বাস্তবের কেউ না, তবে যে মরতে চলেছে তার নাকি মুখ দেখা যায় ওতে। সারবাঁধা সমাধিগুলোর ভিতর ধীরে ধীরে এগিয়ে চলেছে নীল আলো। এদিকে অশুভ আশঙ্কা আঁকড়ে ধরেছে ইভানকে। ফিস ফিস করে বলল, চলো টম, আমরা পালাই, ওটা এদিকেই আসছে, এসো টম। টম ওর ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরল। না, আমরা এখানেই থাকবো, ওটা আমাদের কোনো ক্ষতি করবে না। এই আলো এদিকে আসছেও না। যেদিক দিয়ে মৃতদেহ কবরস্থানে নেওয়া হয় সেদিকে চলেছে। মুহূর্তের জন্য চুপ থেকে আবারও বলল, আমি ভাবছি ওটা কে, আমরা কি দেখার চেষ্টা করব? আতঙ্কে থরথর করে কাঁপছে ইভান। মন চাইছে এক দৌড়ে বাড়িতে পৌঁছে যেতে, আর আলোকিত উষ্ণ ঘরে কাছের সবার মাঝে বসে থাকতে। আশেপাশে পরিচিত লোক দেখতে মন চাচ্ছে, যারা তাকে ঘিরে থাকবে, যেন তাহলেই ওই ভয়াল আলো থেকে মুক্তি পাবে। না না, চলো পালাই, এটা বলে উঠল ইভান। তবে টমকে দেখে মনে হলো না তার বিন্দুমাত্র ভয় লাগছে। টম বলছে, আরে ভয়ের কিছু নাই, দেখো ওটা এদিকে আসছে না। এই প্রথম আমি এমন কিছু দেখলাম, যদিও গ্যারেথ প্রাইস সবসময় ওঠার কথা বলে। আলোটা ভেতরে ঢোকার আগেই যদি তুমি গির্জার দরজার কাছে পৌঁছে যেতে পারো, দেখতে পাবে কে মরতে চলেছে। ইভান কেবল জড়ানো কণ্ঠে কোনো মতে বলতে পারলো, না না টম, আমি মরার মুখ দেখতে চাই না। ঠিক আছে, তোমার যদি এত ভয় করে তবে আমি একাই যাব, হেসে উঠল টম। ইভান বলল, ও টম, তুমি যেও না, চলো যাই, আমার আসলে খুব ভয় করছে, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, চলো আমরা এখান থেকে ভেগে যাই। টম বলল, বললাম না ভয়ের কিছু নাই। আবারও সে ইভানকে বোঝাবার চেষ্টা করলো এবং সে বলছে, আমি এমন সুযোগ হাতছাড়া করতে পারবো না। বুড়ো গ্যারেথের কথা কখনো বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি তার কথাই ঠিক। শেষবার বলছি, তুমি কি আসবে আমার সঙ্গে?
কঠিন স্বরে ইভান বলল, না, ওটা অশুভ, আমি জানি, এই জন্য আমি যাব না। টম উত্তর দিল, তাহলে আমার জন্য পথে অপেক্ষা করো, আমি একাই চললাম। ইভানের হাত ছেড়ে গির্জার দিকে এক কদম পা বাড়ালো টম, আর তখনই উল্টো দিকে দৌড় দিল ইভান। ছুটতে ছুটতে ঝোপ জঙ্গল পেরিয়ে রাস্তার ঘাসের কিনারে এসে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। এখন নিশ্চিন্ত মনে হচ্ছে নিজেকে ওর। এদিকে ভুতুরে আলোর চলবার পথ অনুসরণ করে নিঃশব্দে গির্জার দরজার দিকে চলেছে টম। এক রত্তিও ভয় নেই তার মনে, কেবল দুর্দমনীয় কৌতূহল লাগছে। বিচার বুদ্ধি বলছে মৃদু এক নীলচে আলো তার কোনো ক্ষতি করবে না। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে বাসা বাঁধা কুসংস্কার যে টমের ভিতর নেই তা নয়, তবে সে কাপুরুষ নয়। যদি মৃত্যু মোমবাতির কিংবদন্তি সত্যি হয়, তবে সে ভয়ঙ্কর কিছু দেখবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু নিশ্চিতভাবে ওটা কি তার জন্য ক্ষতিকর হবে? না, ওটা নিশ্চিতভাবে তার জন্য ক্ষতিকর হবে না। তাছাড়া সেন্ট ডেভিড মোমবাতিগুলোকে পাঠান সতর্ক সংকেত দেওয়ার জন্য, যেন নির্দিষ্ট মানুষ বুঝতে পারে তার দিকে আসছে মৃত্যু। তাই একে ভয় পাওয়ার কিছু নাই। মৃত্যু তো সবারই হবে, আজ হোক কাল হোক, কোনো একটা সময় তো হবেই। কে জানে কখনকার মৃত্যু হবে? নিজের মনেই টম বলে চলছে, মৃত্যু যেহেতু যে কোনো সময় হবেই, তাহলে ভয় পাওয়ার কি আছে? আমি কেন ভয় পাবো? এটা বলছে টম মনে মনে। গির্জার রোয়াকে পৌঁছে চমকে উঠল সে। বিশালাকার দরজা খোলা। একবার ভাবলো ভেতরে ঢুকবে, পর মুহূর্তে সিদ্ধান্ত বদলালো। বিপদ হোক বা না হোক, তার এমন জায়গায় থাকা উচিত যেন মোমবাতি অতিক্রম করবার সময় প্রয়োজনে ছুটে পালাতে পারে। তারপরে দেখলো শিখাটা প্রায় ওর গায়ের উপর চলে এসেছে। শেষ সমাধি ফলক পাশ কাটিয়ে ধীরে ধীরে গির্জার দরজার দিকে চলেছে। এখন শ্বাস চেপে স্থির হয়ে রইল টম। হঠাৎই যেন ওর আঙ্গুলের মাথাগুলো ঠান্ডা ও অনুভূতি শূন্য হয়ে গেল। আসছে ওই আলো, ধীরে ধীরে আরো কাছে আসতে লাগলো, আর সে সম্মোহিতের মতো চোখ বিস্ফোরিত করে ওটার দিকে চেয়েই রইল। এখন উঠে এসেছে বারান্দায় আলোটা, গির্জায় ঢুকবার জন্য ঘুরল। ওটা মিটমিট করে জ্বলতে থাকা নীল শিখা ছিল। পর মুহূর্তেই হয়ে গেল বিভৎস একটা মুখ। ওহ, এ চেহারাটা টম চেনে। আতঙ্কে চিৎকার করে উঠল। আওয়াজটা ভুতুরে প্রতিধ্বনি তুলল রাতের খালি কবরস্থানে। দুপাশের সার বাঁধা সমাধির মধ্য দিয়ে পাগলের মতো ও দৌড়াতে শুরু করলো। হিতাহিত জ্ঞান হারিয়ে হোঁচট খাচ্ছে মাঝে মাঝেই, তবে ওদিকের খেয়াল নেই। মুখ বেদান করে থাকা ওই ভয়াল মুখ থেকে রেহাই পেতে চাইছে। শেষ পর্যন্ত ঝোপ জঙ্গল পেরিয়ে ইভান যেখানে অপেক্ষা করছে সেখানে পৌঁছতে পারল টম। ইভান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার এই অবস্থা হয়েছে কেন? কি হয়েছে? এতই ভয় পেয়েছে, কি দেখেছে বলতে পারলো না টম। না না, কিছু না, তোতলাতে তোতলাতে বলল। আমাকে জিজ্ঞেস করো না, আসলে কিছুই না, সব ভুল। গ্যারেথ একটা বোকা, কিছু না। তাহলে চিৎকার দিলে কেন? আমি জানি না। এখন বাড়ি ফিরে যাও ইভান, বাড়ি যাও। হ্যাঁ, তাই ভালো, এমনিতেই দেরি করে ফেলেছি। তুমি ঠিক আছো তো টম? বাড়ি ফিরতে পারবো তো? এটা বলল ইভান। টম উত্তর দিল, হ্যাঁ পারবো, আমি ঠিক আছি, তুমি এখন যাও, শুভরাত্রি। এই বলে সবাই বিদায় নিল। শুভরাত্রি বলল ইভান, আগামী সপ্তাহে দেখা হবে, এটা বলল। রাস্তায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে টম, চুপ করে রইল। তারপর নিজেকে সামনে নিয়ে বলল, কেমন যেন শোনালো ওর কণ্ঠ, হ্যাঁ আগামী সপ্তাহে। আর কিছুই বলল না। ছেলে দুটো যার যার পথে রওনা হয়ে গেল। ইভান দ্রুত পা চালালো বাড়ির উষ্ণ আশ্রয়ের খোঁজে।
আর টম চলল নিজের বাড়ির দিকে। তবে দ্বিতীয় জনের চলবার গতি একেবারেই মন্থর। মাথার ভিতর একটা প্রশ্ন এবং তার উত্তর হাতড়ে মরছে। পর কয়েকটা দিন সাধারণভাবেই কাটলো টমের। ধাক্কা সামলে উঠেছে অনেকটাই, তবে যা দেখেছে তা মাথা থেকে বিদায় নিল না। কখনো কখনো কাজ রেখে শূন্য দৃষ্টিতে সামনে চেয়ে রইল। বাবা জোরে ডাক দিলে তবেই সম্বিত ফিরল। শুক্রবার সকাল থেকে শরীর খারাপ হতে লাগলো তার। এমনিতে শুক্রবার কাজ শেষ করেই ইভানের বাড়ির দিকে রওনা হয় ও, কিন্তু দুপুরে তিনবার জ্ঞান হারালো। তারপর আবিষ্কার করলো আর হাঁটতে পারছে না। টমের মা বলল, তোমার জ্বর হয়েছে, এখন আবহাওয়া সুবিধার নয়, আর এই কারণেই ঠান্ডা থেকে জ্বর এসেছে, বিছানায় শুয়ে থাকো, আজ এমনিতেও ইভানদের বাড়িতে যেতে পারবে না। টম বুঝলো বন্ধুকে দেখতে যতই মন কাঁদুক, মার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়ে বিছানায় শুয়ে পড়ল। চুপচাপ পড়ে থাকতে ভালো লাগলো না ওর, এমনকি খাওয়ার আগ্রহ মরে গেল। কেবল চোখ বড় বড় করে নিজের কামরায় সাদা চুনকাম করা দেয়ালের দিকে চেয়ে রইল। একসময় দুর্বল গলায় মার কাছে আবদার করলো, মা, কষ্ট করে ইভানকে একটা খবর পাঠাও, ওকে এখানে আসতে বলো। তার মা উত্তর দিল, না টম, তোমার শরীর মোটেও ভালো নয়, শুধু বিশ্রাম নেবে তুমি, দেখবে কদিন আবার সুস্থ হয়ে উঠেছ। টম আপত্তি জানালো এবং বলল, আমার অবশ্যই ওর সঙ্গে দেখা করতেই হবে। কিন্তু টমের মা বলল যে গত সপ্তাহে তো ওর সঙ্গে দেখা হয়েছে তোমার, আর ও বুঝবে যে তোমার শরীর খারাপ। তাছাড়া এখন কারোর সঙ্গে গল্প নয়, চুপ করে শুয়ে থাকো, তোমার অসুস্থতার কথা জানিয়ে দেব আমরা ওকে। তার সিদ্ধান্ত জানিয়ে দিলেন টমের মা। পানিতে ভরে গেল টমের দু চোখ। সে এতই দুর্বল এবং ক্লান্ত আর তর্ক করতে পারল না, শুধু ফিসফিস করে আকুতি জানালো, প্লিজ মা। ছেলের দিকে চাইলেন মিসেস লিওয়েলিন। সাদা পাংশু মুখ আর বিশাল কালো দুই চোখ দেখে বুক কেঁপে উঠল তার। হয়তো ইভানের সঙ্গে দেখা হলে ছেলেটা ভালো থাকবে, ভাবলেন তিনি, এবং বললেন, ঠিক আছে, ও আসবে, এখন তুমি ঘুমাতে চেষ্টা করো। টমের বাবা স্ত্রীর কাছ থেকে ছেলের বায়না শুনবার পর দেরি করলেন না। ঘোড়ায় টানা গাড়ি নিয়ে রওনা দিলেন ইভানদের বাড়ির দিকে। ঘন্টা দেড়েক পর ইভানকে হাজির হতে দেখা গেল খামার বাড়িতে। বন্ধুর অমঙ্গল চিন্তায় ফ্যাকাশে হয়ে আছে বেচারার চেহারা। বন্ধুর কি হয়েছে জানবার জন্য শুরুতেই দৌড়ে গেল মিসেস লিওয়েলিনের কাছে। তার সঙ্গে কথা শেষে গায়ের পাতার উপর ভর দিয়ে নিঃশব্দে, পায়ের পাতার উপর ভর দিয়ে নিঃশব্দে ঢুকলো টমের কামরায়। বিছানায় পড়ে থাকা শরীরের দিকে চেয়ে চমকে উঠল ইভান। এই এক সপ্তাহে তার বন্ধু বা ভাই, যাই বলি না কেন, যেন অর্ধেক হয়ে গেছে। বলিষ্ঠ দেহের কর্মচঞ্চল টম মনে হচ্ছে অদৃশ্য হয়ে গেছে। তার দেহ অর্ধেক হয়ে গেছে। তার ভঙ্গুর দেহে সে বিছানার উপর পড়ে আছে। সেজন্য ইভানের পরিচিত টম নয়, বরং অপরিচিত কোনো আগন্তুক, যে কিনা দীর্ঘদিনের জ্বর ও শোকে ক্লান্ত। একটু পর চোখের পাতা দুটো আলাদা হলো। ধীরে ধীরে ইভানের উপর দৃষ্টি স্থির হলো টমের। ঠোঁটে হাসির মতো কিছুর আভাস পাওয়া গেল। কথা বলতে শুরু করলো টম, কিন্তু শব্দগুলো এত নিস্তেজ ও মৃদু, বিছানার পাশে হাঁটু গেড়ে বসে কান সামনে নিয়ে শুনতে হলো ইভানকে। থমথমে কামরায় হালকা তরঙ্গ তুলে প্রায় ফিসফিসিয়ে কথাগুলো অবশ্য ঠিকই বুঝতে পারল ইভান। ইভান, কাউকে বলো না, গত সপ্তাহে গোরস্থানের ওই আলোটা, তুমি জিজ্ঞেস করেছিলে না আমিও তার মধ্যে কি দেখেছিলাম? ক্লান্তিতে বালিশে হেলে পড়ল টমের মাথা। ইভান বলল, হ্যাঁ, আমি তো বলেছিলাম। বেশ কিছুটা সময় পেরোনোর পর আবারও কথা বলতে পারল টম। আমি দেখেছি ওই আলোর মধ্যে একটা মুখ। ওহ, কি ভয়ঙ্কর, মৃত মানুষের মতো। তখন বিশ্বাস করিনি, কিন্তু
ওটার মধ্যে আমার নিজের মুখকেই আমি দেখেছিলাম, আর ওটা আমারই মুখ ছিল। ধীরে ধীরে কণ্ঠটা ম্লান হয়ে এলো, তারপর একেবারে নিস্তেজ হয়ে গেল টমের শরীর। উঠে দাঁড়ালো ইভান, আতঙ্ক ভয় নিয়ে চেয়ে রইল বন্ধুর প্রাণহীন শরীরের দিকে। নিজের মৃত্যু মোমবাতি দেখেছে ওর বন্ধু টম। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো আপনাদের? আসলে কি মৃত্যু মোমবাতি আছে? ওয়েলসের মানুষ হয়তো বিশ্বাস করে, হয়তোবা সত্য, হয়তোবা গুজব, হয়তোবা কুসংস্কার, কিছু তো একটা হবেই। আর যেহেতু অনেক মানুষ বিশ্বাস করে, কোনো না কোনো ভাবে এটা হয়তোবা কারোর সামনে দেখা দিয়েছিল, কিন্তু এটা রহস্য যে আসলেই কি এটা কেউ জানে না। শুধু সেখানকার মানুষ জানে যে এই আলো যদি কারো সামনে আসে, ওই আলোর মধ্যে কারো মুখ দেখা যায়, এবং সেই মুখ যার দেখা যাবে তার মৃত্যু অবধারিত। আসলে এগুলোর ব্যাখ্যা দেয়া খুব মুশকিল। আসলে এটা সত্য কিনা এটা বলা খুবই মুশকিল। সব বিষয় আসলে ধর্মীয় আলোচনা করে সমাধান দেওয়া সম্ভব নয়, কারণ অনেক অদৃশ্য জগতের ব্যাপার রয়েছে যেগুলোর কোনো সমাধান আমরা জানি না, এগুলোর রহস্য কি তাও আমরা জানি না। এই জন্যই এই বিষয়গুলো অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। প্রিয় লিসেনার্স, আমরা বানশি নিয়ে আলোচনা করব। আমরা ইতোপূর্বে একবার বানশি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বানশির দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করি। বানশিকে বলা হয় মৃত্যুর দূত। নিশ্চয়ই বানশির ঘটনাটি এর আগে যখন বলেছিলাম সেটা আপনাদের এখন কিছুটা মনে থাকবার কথা, তাই না? আয়ারল্যান্ডের সাধারণ মানুষের কাছে অশুভ এক শক্তি হলো এই বানশি। কখনো কখনো একে ডাকা হয় বহিন্থা কিংবা বানকিন্থা, এভাবে ডাকা হয়। তো বানশি এই এলাকার মানুষকে দেখা দিয়েছে বহু আগে থেকেই নাকি, তবে তার ইতিহাস কত প্রাচীন তা বলা মুশকিল। বানশিকে নিয়ে কিন্তু হলিউডে বিভিন্ন ধরনের মুভিও হয়েছে। বানশির সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে সে মৃত্যুর ভবিষ্যৎবাণী নাকি করতে পারে। যদিও সেটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার, কেউ মৃত্যুর কথা জানতে পারে না, এটা আমরা জানি। কেউ মৃত্যুর কথা বলতেও পারে না, ভবিষ্যতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু তারপরও অনেক এলাকার মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের বিশ্বাস প্রচলিত আছে। সেই বিশ্বাসের জায়গা থেকেই মূলত এই বানশির উৎপত্তি। তো তার এই মৃত্যু সংকেত দেয়ার রীতি বদলেছে নাকি, মানে বানশি তার এই মৃত্যু সংকেত দেয়ার যে পদ্ধতিটা নাকি বদলেছে। পুরোনো দিনের আইরিশ গল্পে মানুষের মাথা সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিংবা রক্তরঞ্জিত পোশাক ধুতে দেখা যেত বানশিকে। তবে গত কয়েকশো বছর ধরে সাধারণত চিৎকার করতে করতে, হাত ঘুরিয়ে বা তালি দিয়ে মৃত্যু বার্তা দেয় নাকি বানশি। সত্য হরর কাহিনী সিরিজের প্রথম বইয়ের ধারাবাহিকতায় তো এই বানশির ঘটনাটি আমরা আবারও প্রিয় লিসেনার্স আপনাদের সামনে উপস্থাপন করছি। এক সম্ভ্রান্ত ইংরেজ মহিলা বানশি নিয়ে দুটো ঘটনা পত্রিকায় পাঠিয়েছিলেন। দুটো অভিজ্ঞতাই তার নিজের পরিবারের সদস্যদের নাকি। তার লেখা যেই বিষয়টি প্রকাশিত হয়েছিল সেটি হুবহু আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার মার তখন কিশোরী বয়স। একদিন তাদের কর্কের ব্যাকরকে বাড়ির জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলেন। এ সময় একটা সেতুর উপর সাদা এক কাঠামোকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। সেতুটা জানালা থেকে পরিষ্কার দেখা যায়। কাঠামোটা বাড়ির দিকে ফিরে হাত দুটো নাড়ছে। তারপরই মার কানে এলো বানশির কর্কশ চিৎকার। কয়েক সেকেন্ড চলল আওয়াজ, তারপর
অদৃশ্য হয়ে গেল অশুভ জিনিসটা। পরদিন আমার নানা কর্ক শহরে হাঁটছিলেন, হঠাৎ পা পিছলে পড়ে গেলেন তিনি। রাস্তায় বড় এক পাথরে বাড়ি লাগে তার মাথা, সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন, আর কখনোই জ্ঞান ফেরেনি তার। পরের কাহিনী 1900 সালের মার্চ মাসের। মা তখন খুব অসুস্থ। এক সন্ধ্যায় আমি এবং নার্স মেয়েটি মার বিছানা ঠিক করছি। এ সময় ভয়ঙ্কর এক চিৎকার শুনলাম আমরা। মনে হলো যেন আওয়াজ আসছে মার বিছানার তলা থেকে। খাটের তলাও চারপাশে ভালোভাবে খুঁজলাম শব্দের উৎসের খোঁজে, কিন্তু কিছুই দেখতে পেলাম না। নার্স আর আমি পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম, তবে কিছু বললাম না, কারণ মনে হলো মার কানে আওয়াজটা পৌঁছেনি। নিচের তলায় বাবার সঙ্গে বসেছিলেন আমার ছোট বোন। সে ওটা শুনেছে, ভেবেছিল তার ছোট্ট ছেলেটার ভয়ঙ্কর কিছু হয়েছে। উপরের তলায় বিছানায় থাকবার কথা তার। হুড়মুড় করে সিঁড়ি টপকে উঠে দেখলো শান্তিতে ঘুমোচ্ছে ছেলেটা, তবে বাবার কানে আসেনি শব্দটা। পাশের বাড়ির লোকরাও শব্দ শুনে ছুটে এলো। তারা ভেবেছিল খারাপ কিছু হয়েছে বাড়ির ভৃত্যের। এ সময় আমাদের চমকে দিয়ে ভৃত্যটি বলল, আপনারা বানশির নাম শোনেননি? তিনি যখন একথা বললেন এবং তখন এই আভাস দিয়েছিলেন যে আমার মা আর বাঁচবেন না, সত্যি কদিন বাদেই আমাদের ছেড়ে চলে যান মা। 1894 সালে আয়ারল্যান্ডের এক সরকারি বিদ্যালয়ে এক অদ্ভুত ঘটনা ঘটে। ধারণা করা হয় বানশির সঙ্গে সম্পর্ক আছে। একটা ছেলে অসুস্থ হয়ে যাওয়ায় তাকে একটি কামরায় অন্য ছেলেদের থেকে আলাদা রাখা হয়। পরে চিকিৎসক তাকে দেখতে এলেই হঠাৎ করে সে দৌড়ে দাঁড়াবার উপক্রম করে বলে কারো আর কান্নার আওয়াজ নাকি সে শুনছে। কিন্তু চিকিৎসকের কানে কোনো শব্দ না আসায় বা কিছু না দেখায় সিদ্ধান্তে পৌঁছলেন যে অসুস্থ ছেলেটার হয়তো মাথায় চাপ পড়েছে, এই জন্য উল্টো পাল্টা কিছু শুনছে বা বলছে। কিন্তু ছেলেটা বারবার বলতে লাগলো কিছুর কান্নার আওয়াজ পেয়েছে। শুধু তাই নয়, এটাও বলল ওটা বানশি। আমি এর আগেও বানশির শব্দ শুনেছি, এই কথাটিও ছেলেটি বলল। পরদিন সকালে টেলিগ্রাম পেলেন স্কুলের প্রধান শিক্ষক। তাতে বলা হয়েছে অসুস্থ ছেলেটির ভাই দুর্ঘটনাবশত গুলি খেয়ে মারা গেছে। বানশিতে শুধু আয়ারল্যান্ডের সীমানার ভিতর সীমাবদ্ধ থেকেছে তা নয়, এমনকি প্রবাসী আইরিশদের মধ্যেও নাকি সে দেখা দেয়। তাদের মৃত্যুর পূর্বে সংকেত দিয়েছে নাকি, এরকম কথা শোনা যায়। এখন আমরা আপনাদেরকে শোনাবো প্রিয় লিসেনার্স বানশি বিষয়ক আরেকটি কাহিনী। ইটালিয়ান এক লেকে এক প্রাইভেট ইয়টের ডেকে জড়ো হয়েছিলেন কজন পর্যটক। গল্প গুজবে মুশগুল সবাই। একসময় একটু থিতিয়ে এলো কথাবার্তা। এ সময় এক কর্নেল ইয়টের মালিকের কাছে জানতে চাইলেন, কাউন্ট, এই অদ্ভুত চেহারার মহিলাটি কে? জবাবে কাউন্ট জানালেন, জাহাজে আমন্ত্রিত ভদ্র মহিলা ও স্টুয়ার্ডেস ছাড়া ইয়টে আর কেউ নেই। কিন্তু কর্নেল তার কথায় অটল। তারপরই আতঙ্কে চেঁচিয়ে উঠে হাত দিয়ে চোখ ঢাকলেন তিনি। বিস্মিত কণ্ঠে বললেন, হায় খোদা, কি ভয়ঙ্কর চেহারা। কিছুটা সময় লাগলো তার ধাতস্থ হতে। তারপর ভয়ে ভয়ে চোখ থেকে হাত সরিয়ে তাকালেন। এবার স্বস্তির শ্বাস ছেড়ে বললেন, যাক, ওটা চলে গেছে। কাউন্টি জানতে চাইলেন যে ওটা কি। কর্নেল বললেন, পৃথিবীর কিছু নয়। একটু থেমে যোগ করে বললেন, এক মহিলা, তবে অবশ্যই এই জগতের কোনো মহিলা নয়। অদ্ভুত আকার, জলজলে চেহারা, এক মাথা ছড়ানো লাল চুল, চোখ দুটো সুন্দর, কিন্তু সেখানে খেলছিল ভয়ঙ্কর কিছু। আইরিশ চাষিদের মতো সবুজ টুপি মাথায়। এ সময় একজন আমেরিকান মহিলা বললেন, বর্ণনাটা নাকি বানশির সঙ্গে মেলে। এবার কাউন্ট জানালেন তার পূর্বপুরুষ ছিলেন আইরিশ। তাহলে বানশিটা আপনার কারণেই কি এসেছে? হঠাৎ কিছু না ভেবেই বলে বসলেন কর্নেল।
কারণ হচ্ছে আইরিশদের কাছেই নাকি বেশি দেখা দেয় এই বানশি। তার মানে কি হতে পারে? কাউন্ট বললেন, আমার সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ খুব তাড়াতাড়ি মরতে চলেছে নিশ্চয়ই। ঈশ্বর না করুন আমার স্ত্রী বা মেয়ে যেন মারা না যায়। তার দুশ্চিন্তা কাটতে সময় লাগেনি, এর মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয় কাউন্টের নিজেরই। সকাল হওয়ার আগেই মারা গেলেন তিনি। প্রিয় লিসেনার্স, আসলেই কি এই ঘটনা সত্য? শত শত বছর ধরে আইরিশদের মধ্যে এই বানশির ঘটনাটি প্রচলিত রয়েছে। মৃত্যুর দূত হিসাবে তাকে দেখলেই সে নিজে অথবা কাছের কেউ নাকি মারা যায়। প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় দেখি যে আমাদের বাড়ির বাইরে করুণ সুরে কুকুর কান্না করে। এরপরই দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। যদিও বা অনেক ধর্ম বিশারদ এটাকে কুসংস্কার বলেন, যে এটা বিশ্বাস করা যাবে না, এটা কুসংস্কার। কিন্তু আমি নিজে কিন্তু এর অনেকগুলো প্রমাণ পেয়েছি আমার নিজের বাড়িতে বা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বাড়িতে কিন্তু এর প্রমাণ পেয়েছি যে কুকুর কান্না করার পরেই বড় ধরনের একটা বিপদ এসেছে। তাহলে কি আসলেই কুকুর এই মানে কোনো একটা সমস্যা আসছে সেটা কি বুঝতে পারে? প্রিয় লিসেনার্স, আপনারাও কি কখনো এই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন যে বাড়িতে আসন্ন কোনো বিপদ আসছে, কিন্তু তার আগেই যখন সব স্বাভাবিক ছিল তখন কুকুরের করুণ কান্না আপনার বাড়ির সামনে আপনি দেখতে পেয়েছেন? এমনটা কি হয়েছে আপনাদের সাথে? যদি হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাবেন প্রিয় লিসেনার্স। প্রিয় লিসেনার্স, ভবিষ্যতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ বলতে পারেন না, কোনো জিন না, কোনো মানুষ না। তবে হ্যাঁ, এটা সত্য যে দুষ্টু জিনেরা বিভিন্নভাবে গণকদের কাছে বিভিন্ন ধরনের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলে থাকে। এর কিছু কিছু মিলে যায়, যার ফলে কি হয় যে মানুষের বিশ্বাস জন্মে সেই গণকদের উপরে, জ্যোতিষীদের উপরে। কিন্তু জ্যোতিষীদের কাছ থেকে ভবিষ্যৎ জানতে চাওয়াটা কিন্তু সুস্পষ্টভাবে হারাম। এটা জানতে চাওয়া যাইবে না, কারণ ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তবে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের যেই মূল্যবোধ তৈরি হয় এই ধরনের বিষয়গুলোর উপরে, সেটা স্থানীয়ভাবে প্রচলিত বিভিন্ন বিশ্বাসের উপরে। আমরা যারা মুসলিম আছি তারা এই বিষয়গুলো হয়তো বিশ্বাস করি না বা কুসংস্কার মনে করি, কিন্তু যেই এলাকায় এই বিষয়টি প্রচলিত আছে তাদেরকে কিন্তু আসলে এই বিষয়গুলো বোঝানোটা অনেক কঠিন। যদি সত্যি সত্যি এরকম বিষয় তারা দেখে থাকে তাহলে তো কোনোভাবেই ধর্মের দোহাই দিয়ে বিশ্বাস করানো সম্ভব হবে না। এজন্য যে এলাকায় যে বিশ্বাস প্রচলিত আছে আমরা তো চাইলেই সেইগুলো তাদেরকে বলে বিশ্বাস ভাঙাতে পারবো না। যার যেটা বিশ্বাস রয়েছে, যে এলাকায় যেটা রয়েছে সেটা সেভাবেই থাক না। আমরা শুধু সেই এলাকার বিশ্বাসটা সম্পর্কে জানি, সেখানে এই ধরনের কথা প্রচলিত আছে বা এই ধরনের মতামত তারা নিজেরা ব্যক্ত করে। সত্য মিথ্যা এটা তো আমরা আসলে বলতে পারবো না, তবে এটা সত্য যে এই ধরনের রহস্যাবৃত ব্যাপারগুলো ওই এলাকাগুলোতে রয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা বানশির উপরে হলিউডের বিভিন্ন মুভি দেখতে পাবেন। আপনারা যদি শুধু বানশি লিখেও ইউটিউবে সার্চ করেন বা গুগলে সার্চ করেন, প্রিয় লিসেনার্স, ঘটনার যেই সময়টা মানে মূল যে সময়টা, এই সময়টা ছিল 1980 সাল। তখনও শুরু হয় নাই, এর ঠিক আগের দিকে, এক্সাক্ট সাল বলতে পারেননি, তবে 80 সালের আগে, মহান মুক্তিযুদ্ধের পরে এর একটা মধ্যবর্তী সময় এই ঘটনাটি ঘটেছিল। ওই সময়ে এই নয়ন সাহেবের যিনি বাবা, উনি ভ্যান চালাতেন, রায়জাদাপুর থেকে বাগাত পর্যন্ত আসতেন আর বাগাত থেকে রায়জাদাপুর যেতেন। এই এতটুকু
সীমানার মধ্যে তার ভ্যান চালানোর সীমাবদ্ধ ছিল। তার বাড়িও রায়জাদাপুর গ্রামের একটা জায়গায়। সেই গ্রামের ওই যে জায়গাটা, ওই জায়গাটার নামের শেষে পাড়া শব্দটা রয়েছে। তো ওটা কি পাড়া এটা সৌমিত্র রায় মানে ভুলে গিয়েছেন, যার কারণে আমাকে বলতে পারেন নাই, যেটা নয়ন সাহেব বলেছিলেন আর কি। তো মূল গ্রামটা রায়জাদাপুর গ্রাম। তো রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত যাত্রীদেরকে নিয়ে আসতেন, আবার বাগাট থেকে যাত্রীদেরকে রায়জাদাপুর পর্যন্ত নিয়ে যেতেন। তো এটাই ছিল মূলত তার ভ্যান চালানোর জীবনটা, মানে এইটুক জায়গার মধ্যে তিনি সবসময় কাজ করতেন। তো অনেক সকালবেলা বের হতেন ওই ভ্যান চালাতে চালাতে, দুপুরবেলা কিছু যাত্রী পেলে আবার বাড়ির দিকে আসতেন, আবার খাওয়া দাওয়া করে আবার বেরোতেন। আর অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতেন, কারণ দেখা যেত যে ঢাকা থেকে যাত্রীরা অনেক সময় এসে ভ্যান পায় না গ্রামে যাওয়ার জন্য। এই জন্য বেশ উনি এই বিষয়ে খুব আন্তরিক ছিলেন, যাতে করে লোকজন সবসময় ভ্যান পায়। এই জন্য উনি সবার মধ্যে দীর্ঘ রাত করে ভ্যান চালাতেন। আর রাত বলতে কিন্তু তখন রাত 10টা কি সর্বোচ্চ 11টা, এইটা কিন্তু ওই সময় অনেক রাত ছিল। এখন নয় অনেক আলো চারদিকে আছে, লাইট হয়েছে, সকলে টেলিভিশন দেখে, ইন্টারনেট ব্রাউজ করে, যার কারণে অনেকে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। কিন্তু ওই সময়টা কিন্তু অনেক রাত, এটা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে উনি কাজ করতেন। একবার কি হলো যে রাত তখন আনুমানিক যে কয়টা উনি জানেন না, তখন অনেক রাত হয়ে গেছে, ওনার হাতে তো ঘড়ি ছিল না। তো ওনার বর্ণনা মতে হয়তো বা 10:30 কি সর্বোচ্চ 11টা বাজতে পারে, এমন একটা আইডিয়া তার ছিল। তো ওই সময়ে উনি দীর্ঘ সময় অপেক্ষা করে যখন বাগাট বাজার থেকে কোনো যাত্রী পাচ্ছিলেন না, তখন উনি খালি ভ্যানটা নিয়ে রায়জাদাপুরের দিকে যাত্রা শুরু করেন। তো ওই যে রাস্তাটা, ওই রাস্তাটার ওই সময় এমন ছিল যে প্রায় 8-10 মিনিট ভ্যান চালালেও আশেপাশে কোনো ঘর বাড়ি দেখা যায় না, শুধু গাছ, রাস্তার দুপাশে ঝোপঝাড়। আর রাস্তা তখন পাকা ছিল না, মাটির রাস্তা ছিল। বর্ষাকালে ওই রাস্তা দিয়ে ভ্যান চালানো তো দূরের কথা, হাঁটাটাই অনেক কঠিন হয়ে যেত। আর ওই সময়টা ছিল শীতকাল আসবে আসবে ভাব, এমন একটা সময়, মানে রাতের বেলা ঠান্ডা পড়ে। তো উনি যাচ্ছেন, তো যেতে যেতে একটা জায়গায় উনি আসেন। আসার পর ওইখানে মূলত ওই যেই প্রায় 10 মিনিট পথ, যেটা যার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, শুধু ঝোপঝাড় আর দূরে ফসলের ক্ষেত, এমন একটা জায়গা দিয়ে উনি ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। তো একটা জায়গায় যখন উনি আসেন চালাতে চালাতে, তখন উনি দেখতে পান রাতের বেলায়, আর সামান্য আলো ছিল, কারণ হচ্ছে ওনার ভ্যানের নিচ দিকে যে লোহার একটা দণ্ড ছিল, ওইখানে একটা হারিকেন বাঁধা থাকতো। ওই হারিকেনের আলো চারদিকে ছড়িয়ে পড়তো, মানে মৃদু আলো সামনে অল্প একটু দেখা যায় এরকম আর কি। তো ওই সময় আকাশে চাঁদের আলোটা অত ছিল না, তারার আলো যতটুকু থাকে এমনি অন্ধকারে স্বাভাবিক যে আলো, ওই আলো এবং তার হারিকেন আলোতে মোটামুটি উনি দেখতে পান যে চাদর পরিহিত একটা মানুষ, লুঙ্গি পরা, চাদর দিয়ে মুখ ঢাকা, হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করেন যে লোকটার বাড়ি হয়তো বা কাছাকাছি হবে, আর ভ্যানে সে হয়তো বা উঠবে কি উঠবে না উনি নিশ্চিত না। তারপর উনি বেল বাজান, মানে ওনার ভ্যানে যে বেলটা ছিল ওই বেলটা বাজান, যাতে করে উনি টের পায় যে একটা ভ্যান আছে, আর তার যদি ভ্যানে ওঠার প্রয়োজনীয়তা দেখা দেয় তা তো তাকে ডাকবেন। তো উনি বেল বাজান, দেখলো যে ওই লোকটা কোনো ভ্রুক্ষেপ নাই। তো তখন এই নয়ন সাহেবের বাবা উনি চিন্তা করলেন যে সে মনে হয় ভ্যানে উঠবে না, উনি পাশ দিয়ে চলে যাচ্ছেন। কিছুটা পথ যাওয়ার ওর পেছন থেকে হঠাৎ করে এমন একটা কণ্ঠে বলে ওঠে যে এই দাঁড়া। শুধু এতটুকু বলেছে। এই কণ্ঠটা শুনে উনি চমকে ওঠেন, কারণ হচ্ছে মানুষের গলার স্বর ভেঙে গেলে বা ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ হয়ে গেলে যেরকম শব্দ হয়, ঠিক এমন একটা ভয়েসে তাকে পেছন থেকে এইভাবে ডেকে ওঠে যে এই দাঁড়া। দাঁড়ানোর মানে কথা বলতেই নয়ন সাহেবের আব্বা উনি দাঁড়িয়ে যান। উনি তো চাচ্ছিলেন যে কোনো মানুষ উঠুক, তো উনি দাঁড়িয়ে যান। দাঁড়ানোর পরে পেছন দিকে তাকান। পেছন দিকে তাকানোর পরে দেখে যে ওই লোকটা মাথার উপরে চাদর দেয়া, মুখ ঢাকা,
সে ভ্যানের সামনের দিকে না বসে ভ্যানের পেছন দিকে বসে। সাধারণত ভ্যান খালি থাকলে আমরা কি করি, ভ্যানের সামনের যে অংশ, ভ্যান যিনি চালায় তার হাতের ডান পাশে এবং বাম পাশে একটা জায়গা থেকে ওখানে দুজন মানুষ বসা যায়। আমরা স্বাভাবিকভাবে সেই জায়গাগুলো ফিল আপ করার পর পেছন দিকে মানুষ বসে, তাই না? আমরা তো এভাবেই বসে থাকি আর কি। তো ওই লোকটি সামনে আসে না, উনি পেছনে বসে। পেছনে বসে এমন ভাবে বসে, দুই পা ঝুলিয়ে দিয়ে, ভ্যানের পেছন দিকে দুই পা ঝুলিয়ে দিয়ে বসে। মানে নয়ন সাহেবের আব্বুর পিঠ যেদিকে, তার মানে আর যিনি বসেছেন পা ঝুলিয়ে, তার পিঠ ওই দিকে, মানে অপোজিট ডিরেকশনে বসেছেন। সামনে বসলে তো সেম ডিরেকশন হয়। উনি যখন বসেছেন, নয়ন সাহেবের আব্বা উনি ফিল করেন যে বসার পর স্বাভাবিকভাবে একটা ঝাঁকি লাগে ভ্যানে, এরকম কোনো ঝাঁকি লাগলো না। তো উনি এই বিষয়টা নিয়ে আসলে অতটা চিন্তা করেননি। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, এবার যাওয়া শুরু করি। তো ভ্যান চালানো শুরু করে দেন। চালানো শুরু করার পর একটা ফিলিংস আসে যে একটা মানুষ ওনার ভ্যানে উঠে বসলো, কিন্তু ভ্যানটা আসলে ওরকমটা মনে হচ্ছে না যে খুব ভারী হয়ে গেছে, মানে হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার। আর মনে হচ্ছে ভ্যান খালি। তো আসলে উনি চিন্তা করেন কি ব্যাপার, ভ্যান একজন মানুষ উঠলো, ভার লাগে না কেন? উনি মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখছেন যে পিছনে লোক আছে কিনা। হ্যাঁ, পিছনে তো লোক আছে। তো উনি আবার ভেবেছেন যে এই লোকটার ওজন মনে হয় খুব হালকা, যার কারণে ওনার কাছে সেই ওয়েটটা মনে হচ্ছে না। কিন্তু এতটা হালকা হওয়া কি সম্ভব কিনা এটা উনি ভাবছেন। ভাবতে ভাবতে একবার চিন্তা করেন যে আচ্ছা, এই লোকটা যাবেটা কোথায়, এটা তো একটু বলার দরকার তাকে। উনি বলেন যে ভাই, কোথায় যাবেন, কোন জায়গা নামাবো? কয়েকবার জিজ্ঞেস করার পর পেছন থেকে ওই যে ভাঙা ভাঙা ভয়েসে বলে ওঠে, এই মিয়া, এত কথা কইস কে, সোজা চালা, কিচ্ছু জিজ্ঞেস করবি না, সময় হলে আমি নেমে যাব, এইভাবে বলে। তো উনি চিন্তা করেন যে এই লোকটা মনে হয় একটু অভদ্র গোছের বা হোমরা সোমরা টাইপের কোনো লোক হবে, নাহলে এরকম ব্যবহার করার তো কথা না। যাই হোক, যেহেতু সোজা রাস্তা, হয়তো বা কোনো একটা জায়গায় এই পথেই নেমে যাবে, এই জন্য সে বলতে চাচ্ছে, বা তার মেজাজ মর্জি গরম আছে। তো নয়ন সাহেবের আব্বার কোনো কথা বলে না। তো এর মধ্যে কি হয়, নয়ন সাহেবের আব্বা হঠাৎ করে উনি ফিল করছেন ওনার প্রচন্ড ঘুম পাচ্ছে। মানে এমন ঘুম, ওনার কাছে মনে হচ্ছে যে উনি ঘুমিয়ে পড়ে যাবেন। একটা মানুষ ভ্যান চালাচ্ছে রাস্তায়, এই ভ্যান চালানো অবস্থায় কিন্তু এইভাবে প্রচন্ড ঘুম আসার কথা না, কারণ ওই পরিশ্রমের কারণে ঘুমটা চোখ থেকে সরে যাওয়ার কথা। আর ঘুম যদি কোনো কারণে এসেও থাকে, হয়তো মৃদু ঘুম আসবে। উনি এমন ঘুম মানে ফিল করছেন, মনে হচ্ছে উনি ভ্যান আর চালাতেই পারবেন না। সবচাইতে ভয়ানক ব্যাপার যেটা ঘটে সেটা হলো, মানে অদ্ভুত ব্যাপার, উনি ভ্যান চালাতে চালাতে ঘুমিয়ে যান। মানে ওই সিটে বসা অবস্থায় ঘুমিয়ে উনি হ্যান্ডেলের উপরে পড়ে যান। এরপরে ওনার কিছু মনে নাই, কতক্ষণ ঘুমিয়েছেন এটাও উনি বলতে পারেন না। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি মানে মাথাটা উঠান, উনি ফিল করেন যে হ্যাঁ, আমি এই ভ্যান, এই আমার যে হ্যান্ডেল ছিল ওই ভ্যানের, এই হ্যান্ডেলের উপরই মাথা রেখে ঘুমিয়েছি। কিন্তু কতক্ষণ ঘুমিয়েছেন এটা বলতে পারে না। ঘুম থেকে ওঠার পর ওনার চোখ, মানে আমরা ঘুম থেকে ওঠার পর চোখ খুলতেও তো একটু সময় লাগে, ওনার ওরকম মনে হচ্ছে উনি দীর্ঘ সময় ঘুমিয়েছেন। ঘুমান মানে ঘুম থেকে ওঠার পর উনি দেখেন যে উনি ঠিক ভ্যানের উপরেই বসে আছেন। ঘুমিয়ে তো ভ্যান থেকে পড়ে যাওয়ার কথা, তাই না? নাহলে তো এই সিটের উপর একটা সরু জায়গা এভাবে বসে থাকার কথা না, কিন্তু উনি দেখেন উনি ভ্যানের উপরেই আছেন, ওই সিটের উপরেই আছেন, এবং ওনার দুই হাত ওই হ্যান্ডেলের উপরেই আছে। উনি চিন্তা করেন যে আচ্ছা, ভ্যানের উপরেই আসি, ঘুমায় পড়ে গেলাম না, মনে হয় অল্প কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়েছি, উনি এইটা মনে করেন। উনি ভ্যান মানে চালাবেন, হঠাৎ করে উনি ফিল করেন ভ্যান তো চলছে, কিন্তু উনি কিন্তু প্যাডেল মারছেন না,
পা ওনার প্যাডেলের উপরে আছে, কিন্তু উনি প্যাডেল মারছে না, কিন্তু ভ্যান চলছে এবং ভ্যান অনেক দ্রুত গতিতে চলছে। উনি চিন্তা করেন যে এই এবড়ো থেবড়ো মেঠো পথ, এই পথে ভ্যান এত দ্রুত তো চলে না, আর খুব স্মুথলি চলছে, মনে হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে। এবং সত্যি উনি তাকিয়ে দেখেন যে ওনার ভ্যান মাটি থেকে 3-4 ফুট উঁচুতে, আর ওনার হারিকেনের আলোটা নিভে গেছে। যতটুকু আলো ছিল আকাশে, ওই আকাশের তারার আলো বা হালকা চাঁদের আলোতে উনি যতটুকু দেখেন, আকাশে কিছুটা মেঘ ছিল। তো উনি এই দৃশ্য দেখেন, এই দৃশ্যটা দেখে প্রচন্ড ভয় পান। তখন উনি কি মনে করে পেছন দিকে তাকিয়েছেন, আমার তো একজন যাত্রী ছিল, সেই যাত্রীটা কই। তো পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে লোকটি পা ঝুলিয়ে বসেছিল, পিঠ মানে মাথা উল্টো দিকে দিয়ে, পিঠ তার পিঠের দিকে দিয়ে, এই লোকটি এখন ভ্যানের ঠিক মাঝখানে বসে আছে, তার দিকে মুখ করে, মানে উনি যেই দিকে ভ্যান চালাচ্ছেন ওই দিকে মুখ করে। স্বাভাবিকভাবে আমরা দেখি যে ভ্যানে যদি 5 জন লোক হয় বা 5 জনের অতিরিক্ত লোক হয়, আমরা কি করি, সামনে 2 জন, পেছনে 2 জন বসার পরে 5ম ব্যক্তি ভ্যানের ঠিক মিডিলে বসেন। ঠিক ওইভাবে ওই লোকটি বসে আছে। উনি কিন্তু শুরুর দিকে তার চেহারার দিকে খেয়ালই করেননি, এবার পেছন দিকে তাকিয়ে তার চেহারার দিকে উনি দৃষ্টি দেন। ভালো করে বুঝতে পারেন না, তবে এতটুকু বুঝতে পারেন তার চোখ দুটি লাল টকটকে জল করছে, আর তার নাকটা হালকা দেখা যাচ্ছে স্বাভাবিক মানুষের নাকের মতোই। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, তাকানোর পর ওই জল চোখ দেখে বেশ ভয় পেয়েছেন। আর যখনই ওই অবয়বটা দেখেছে যে এই নয়ন সাহেবের আব্বা পেছন দিকে তাকিয়েছে, ওই অবয়বটি লাফ দিয়ে উঠে দাঁড়ায়, এক লাফে উঠে দাঁড়ায়, মানে বসা থেকে এক লাফে উঠে দাঁড়ানো। মানুষ যেভাবে ওঠে ঠিক সেভাবে না, মনে হচ্ছে লোকটা মানে শূন্যে উঠে দাঁড়ালো এরকমটা। তার পাটা ভ্যানের সাথেই লাগানো, সে উঠে দাঁড়ানোর সময় হালকা একটু ঝাঁকি অনুভূত হয় ওই ভ্যানে। এবং তখন ওই চাদরটি সে 2 হাতে খুলে ফেলে। চাদরটি খুলে ফেলার পর নয়ন সাহেবের আব্বা দেখে তার আকার আকৃতি সর্বোচ্চ 5 ফুট 6 কি 7 ইঞ্চি, মানে একটা স্বাভাবিক মানুষের উচ্চতা যেমন হয় ঠিক তেমন। তার শরীরটা স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু অন্ধকারে মনে হচ্ছে একদম কুচকুচে কালো। শরীর যে লোমশ বিষয়টা এরকম নয়, মানে স্বাভাবিক মানুষ কালো হলে যেরকমটা হয়। কিন্তু ভয়ানক যে ব্যাপার সেটা হচ্ছে ওই মানুষটি দাঁড়ানোর সাথে সাথে তার 2 পাশে 2টা পাখা সে মেলে দেয়, ঠিক পাখি যেভাবে 2 পাশে পাখা মেলে সেইভাবে। বিশাল বড় নাকি সেই 2টা ডানা, এবং এই 2টা ডানা মিলে সে ওই ভ্যান থেকে একটা উড়াল দিয়ে ভ্যানের উপর দিয়ে সোজা সামনে চলে যায়, সামনে গিয়ে অদৃশ্য হয়ে যায়। নয়ন সাহেবের আব্বা এই জিনিসটা দেখে, যখনই ওই জিনিসটা উড়াল দিয়ে সামনের দিকে চলে গেছে, তখনই ওই ভ্যানটি শূন্য থেকে ধপাস করে মাটির নিচে পড়েছে। তো মাটির নিচে না, উপরে পড়েছে আর কি। তো মাটির উপরে পড়ার সাথে সাথে ধরুন যে 4 ফুট উপর থেকে যদি ভ্যান মাটির উপর ঠাস করে পড়ে, তখন অবস্থা কি হয়, ওই ভ্যানটি কাত হয়ে পড়ে যায়, ভ্যানের চাকা বা কোনো জিনিসপত্র ভেঙে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো ভ্যানটি যখন ঠাস করে নিচে পড়েছে এবং পড়ার পরে এক পাশে কাত হয়ে যায়, আর নয়ন সাহেবের আব্বা ওই ভ্যানের নিচে পড়েন। উনি মাথায় প্রচন্ড আঘাত পান, এরপরে ওনার আর কিছু মনে নাই। সকালবেলা যখন লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিল, তারা দেখে যে একটা ভ্যান উল্টে পড়ে আছে, কাছে গিয়ে দেখে ওইটা নয়নের আব্বা। তখন তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়, চেষ্টা তদবির করে ওনার সেন্স ফেরানো হয়। তারপরে যেটা দেখা যায়, উনি মাথা নাড়াতে পারছিলেন না, কারণ প্রচন্ড ব্যথা লেগেছে। ওই ঠাস করে মাটিতে পড়ে কোনো একটা শক্ত ইটের ঢেলা বা কোনো কিছুর সাথে তার আঘাত লাগে, যার কারণে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছিলেন আর কি। তো
উনি কথা বলার সময় স্বাভাবিক হতে প্রায় প্রায় একদিন সময় নেন, মানে উনি স্বাভাবিকভাবে যে কথা বলবেন এরকম একটা একদিন সময় নেন। একদিন সময় নেওয়ার পর ওনাকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তখন উনি এই পুরো বিষয়টি সকলকে খুলে বলেন যে এই এই জিনিস দেখেছেন। তো উনি ওই যে আঘাত পেয়ে পড়ে গিয়েছিলেন, পড়ে যাওয়ার পর উনি তো অসুস্থ হয়েছেন, তারপর ভয় পেয়েছেন, তো বাসায় উনি ছিলেন। আর উনি বাসায় থাকার কারণে বাড়ির অন্য সদস্যরা তাকে সেবা শুশ্রূষা করতে পারছিলেন। উনি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকেন, কিন্তু কয়েকদিন পর একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো যে উনি প্রায়শই রাতের বেলা চিৎকার করে উঠতেন, এই আইসে রে, আইসে আইসে। তখন বাড়ির লোকরা বলতো কি আইসে, তখন বলতো ওই যে জিনিসটা ডানাওয়ালা, যে ভয়ানক জিনিসটা, ওটা বাইরে আইসে। তখন পরিবারের লোকরা বাইরে যেত, দেখে না কিছুই নেই। রাতের বেলা ওনার যখন ওয়াশরুমে যাওয়ার দরকার, উনি তো তখনও ওই যে আঘাত পেয়ে খুব অবস্থা খারাপ ছিল, ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো। তো রাতের বেলা বাইরে বের হলেই উনি বলতো ওই দেখ, ওই দেখ, ওই দেখ, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওই দেখ কত বড় ডানা, কি দেখতে কি ভয়ঙ্কর, ওই যে উড়ে যাচ্ছে, আমারে নিয়ে যাবে, আমারে ডাকে। না না, আমি ওয়াশরুমে যাব না, আমাকে ঘরে নিয়ে চল। তখন আবার ওনাকে ঘরে নিয়ে যেত। তো এইভাবে রাতের বেলা উনি চিৎকার চেঁচামেচি করে উঠতেন। মাঝে এমন একটি ব্যাপার ঘটেছিল যে রাতের বেলা টিনের চালে মনে হতো ধপ করে কিছু একটা বসলো, অনেক বড় বাজ পাখি টাইপের কিছু একটা যদি চালের উপর বসে, বা কবুতর বসে, কবুতর বসলে কবুতর যখন নড়াচড়া করে তার নখের আঁচড় কিন্তু টিনের চালে অনুভূত হয়। আমরা অনেক সময় এই শব্দগুলোর সাথে পরিচিত, আমি নিজেও এই শব্দগুলো শুনেছি। বা বড় আকারের পাখি বসলে কিন্তু টের পাওয়া যায়, তার নখের আঁচড় টিনের চালে লাগে, ওই শব্দটা ঘরের ভিতরে থাকা ব্যক্তিরা টের পায়। তো লোকজন বুঝতো যে রাত্রেবেলা ধপাস করে একটা শব্দ হলো চালের উপরে, মানে খুব যে ভয়ানক শব্দ বিষয়টা এরকম না, মানে ভারী কিছু, মানে অনেক বড় কোনো পাখি এসে বসে, এরকমটা মনে হতো। আর তখন এই নয়ন সাহেবের আব্বা বলতো আসছে, ও আসছে, আমারে নিতে আসছে। তখন ওই নয়ন বা তারপরে তার মা, ঘরের অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে কাউকে দেখতেন না, মানে ওনারা কোনো কিছুই দেখতেন না। কিন্তু শব্দটা তারা বেশ কিছুদিন পরে শুনেছিলেন, এরকম শব্দ হতো রাতের বেলা। তখন বুঝতেন যে এই নয়ন সাহেবের আব্বা ঠিক কথাই বলছেন, সত্যি কিছু একটা আসে রাতের বেলা, কিন্তু তারা কোনো সময় কোনো কিছু দেখেনি। এক রাত্রে নয়ন সাহেবের আব্বা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। সকালবেলা তার স্ত্রী যখন তাকে ডাকতে গেছেন, তখন দেখে যে তার কোনো নড়াচড়া বা কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না, সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, লোকজন আসে বাসায়। বাসায় আসার পর দেখা যায় যে তিনি আর এই দুনিয়াতে নেই, মারা গেছেন। রাতের বেলা কোনো কিছু দেখে ভয় পেয়েছেন, বিষয়টা এমন কিনা এটা কেউ বলতে পারে না। তবে উনি যেহেতু আগে ভয় পেয়েছিলেন, আর উনার এই ধরনের একটা ভয় ভীতি কাজ করছিল, রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি করতেন, সবাই ধারণা করা হয় ওই ভয়ের কারণেই তিনি রাতের বেলা মারা গিয়েছেন। তো এই নয়ন সাহেব উনি লেখাপড়া করতেন, পরবর্তী ওনার বাবার মৃত্যুর পর ওনার পরিবারের হাল ধরতে হয়, যার কারণে তারপর থেকেই তিনি ভ্যান চালান। তো 2016 সালে ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিল। আমি জানি না নয়ন সাহেব এখনো ভ্যান চালান কিনা, আর যদি চালিয়ে থাকেন হয়তো ওই এলাকার কেউ এখনো নয়ন সাহেবকে মানে